ওই মেঘ, গ্যারেজ যা তো, একটা বাইক নিয়ে এসেছে, ঠিক করে দিতে হয়। ঠিক আছে আব্বু, আমি এখনই যাচ্ছি। এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। গ্যারেজটা আমাদের। আমি, আব্বু আর বড় ভাইয়া এই গ্যারেজটা চালাই। আমি গ্যারেজে গিয়ে দেখি একটা লোক দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি বাইক ঠিক করতে পারো? আপনি একটু বসেন, আমি আপনার বাইকটা ঠিক করে দিচ্ছি। ঠিক আছে। আমি বাইকটা ঠিক করতে করতে বললাম, ভাইয়া এই বাইকটা তো অনেক পুরানো হয়ে গেছে, নতুন বাইক কিনলেই তো পারেন। এটা আমার খুবই প্রিয় বাইক। এটা আমার আব্বু আমাকে গিফট করেছিল। তা তুমি আর কি কি কাজ পারো? সব কাজই পারি। বাইক ঠিক করতে পারি, মার্বেল খেলতে পারি, ক্রিকেট খেলতেও পারি। আরে আমি এটা বলি নাই, আমি বলছি তুমি বাইক ঠিক করা ছাড়া আর কি কাজ করতে পারো? ইলেকট্রনিক্স কাজ পারি, ড্রাইভ করতেও পারি। ও আচ্ছা, তা আর কতক্ষণ লাগবে ঠিক করতে? এই তো শেষ। এই নেন, দেখেন বাইক ঠিক হয়েছে কিনা। ঠিক আছে। তা কত টাকা দিতে হবে? 350 টাকা। এই নাও 1000 টাকা, আমি খুশি হয়ে তোমাকে দিলাম। আচ্ছা, তোমার আব্বু আসবে কখন? 2টা তো বাজে, এখনই চলে আসবে। আমি আর লোকটা কিছুক্ষণ বসে কথা বললাম। আব্বু এসে বলল, কি রে মেঘ, এখনো বাইক ঠিক করে দেস নাই? আব্বু বাইক তো সেই কখন ঠিক করে বসে আছি, উনি যেন কি বলবে তোমাকে, কাজ নাই দেখে ওনার সাথে বসে কথা বলতেছি। ও আচ্ছা, স্যার কি বলবেন বলেন। আমি আপনার ছেলেকে ঢাকায় নিয়ে যাব। আমার কাছে থাকবে, খাবে, আর একটা গ্যারেজ খুলে দিব, ওইখানে কাজ করবে। কিন্তু আমি তো আপনাকে চিনিও না, কিভাবে যে আপনার হাতে তুলে দেই আমার ছেলেকে। আপনি কোনো চিন্তা করবেন না। এই নিন এই ফোন, আর এই নাম্বার আছে। আপনার ছেলের সাথে প্রতিদিন কথা বলিয়ে দিব। আর এই নিন 1 লক্ষ টাকা, এটা রাখেন। তোমার নাম মেঘ, তাই না? আমার নাম মেঘ। আজকে বিকালে রেডি হয়ে থাইকো, তোমাকে নিয়ে যাব। আব্বু আমি কি যাব নাকি? যা, গ্রামে থেকে কি করবি? আর এই গ্যারেজ আমি আর তোর ভাই চালাতে পারবো। ঠিক আছে আব্বু। আমি বিকাল 5টায় এইখানে থাকবো, তুমি রেডি হয়ে আইসো। ঠিক আছে আব্বু, আমি কি এখন বাসায় চলে যাব নাকি এইখানেই থাকবো? যা, তুই বাসায় চলে যা, তোর ভাই কান্না করছে। ঠিক আছে। এই বলে চলে আসলাম বাসায়। ঘরে ঢুকে দেখি ভাইয়া রান্না করতেছে। ভাইয়া কি রান্না করছো? এই তো ডাল আর ডিম রান্না করতেছি, রাতে মুরগি রান্না করব। ভাইয়া আমি তো ঢাকা চলে যাব, তোমরা এখানে থাকবে? কি বলতেছিস আবোল তাবোল? হ্যাঁ ভাইয়া, সত্যি বলতেছি। একটা লোক আমাকে নিয়ে যাবে, তার বাসায় খাবো, ঘুমাবো, আর একটা গ্যারেজ খুলে দিবে, ওইটা চালাবো। দেখ মেঘ, মজা করিস না। আব্বু কোথায়? আব্বু তো দোকানে। যা, তুই গোসল করে আয়, আমি তোকে খাবার দিয়ে আবার গ্যারেজে যাব। আমি গোসল করে এসে খাওয়া দাওয়া করে ফেললাম, রেডি হয়ে চলে আসলাম গ্যারেজে। ভাইয়া ও আমার সাথে সাথে আসলো। ভাইয়া বলল, আব্বু, মেঘ নাকি ঢাকা চলে যাবে। হুম। কার সাথে যাবে? আর তুমি কি এভাবে মেঘকে একা ছেড়ে দিতেছো? হুম, একা কোথায়, এই তো এই লোকের সাথে যাবি। করিমের বড় ভাই এইটা। আর ঢাকা গেলে মেঘও সব চিনতে পারবে। এইখান থেকে কি করবে? এই আমাদের মতন বাইক সাইকেল ঠিক করতে হবে। তাই বলে তুমি মেঘকে ঢাকা পাঠিয়ে দিবে? মেঘ, সবকিছু নিয়ে এসেছো তো? সব কিছু নিয়ে এসেছি। ভাইয়াকে জড়িয়ে ধরলাম। ভাইয়া বলল, মেঘ, আমাদের ছেড়ে থাকতে পারবি? ভাইয়া আবার চলে আসবো কিছুদিন পর, কয়েকদিন থেকে আবার চলে যাব। ঠিক মতো খাওয়া দাওয়া করবি। ঠিক আছে ভাই, আর তোমরাও খাওয়া দাওয়া করো। এই নে, এই ফোনটা নিয়ে যা, ফোন দিস আব্বুর ফোনে। না, ওর ফোন লাগবে না, আমার বাসায় অনেক ফোন আছে, ওইখান থেকে একটা দিয়ে দিব না। তোমারটা তুমি কাছে রেখে দাও। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে থাকিস মেঘ। আমি চলে যাচ্ছি। ভাইয়া কান্না করতেছে, কারণ ছোট থেকে ভাইয়াই আমাকে খাইয়ে পড়িয়ে বড় করেছে।
আমার জন্মের সময় আমার মা মারা যায়। এরপর থেকে ভাইয়াই আমাকে লালন পালন করে। বাইক দিয়ে চলে আসলাম অনেক দূর। আচ্ছা, আমি আপনাকে কি বলে ডাকবো? আরে ভাইয়া বলে ডাইকো, আমার ছোট ভাই নেই তাই। ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমরা এখন কি দিয়ে যাব? ট্রেন দিয়ে যাব। আমরা দাঁড়িয়ে আছি, একটু পর ট্রেন আসলো। আমরা ট্রেনে উঠে পড়লাম। ভাইয়া, এইখান থেকে যেতে কতক্ষণ লাগবে? 1 ঘন্টা লাগবে যাইতে। তা কিছু খাবে? না, বাসা থেকে খেয়ে এসেছি, এখন আর কিছু খাবো না। আমি ড্রাইভারের সাথে কথা বলতে লাগলাম। প্রায় 1 ঘন্টা পর আমরা ঢাকাতে এসে পৌঁছালাম। অলিগলি দিয়ে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই একটা মেয়ে এসে দরজা খুলে দিল। বয়স মনে হয় আমার থেকে 1 বছরের কম হবে। মেয়েটা বলল, আব্বু, তুমি কোথায় ছিলে কাল? মামুনি, আমি একটু গ্রামে গিয়েছিলাম। মেঘ ভিতরে চলো। আব্বু, এই ছেলেটাকে? এই ছেলেটা আজ থেকে তোমার বন্ধু আর আমাদের বাড়িতেই থাকবে। এই কালো ছেলেটা আমার বন্ধু হতে পারে না। ওয়াক্থু, গা থেকে কেমন যেন গন্ধ আসতেছে। মেঘলা, মুখ সামলে কথা বল। তুই গ্রামে বড় হইস নাই? যদি গ্রামে বড় হতি তাহলে ওদের সাথেই চলাফেরা করতি। ভাইয়া আমি চলে যাই, এই জায়গাটা আমার জন্য না। মেঘ, তুমি আমার বাসায় থাকবে, যে যাই বলুক না কেন তুমি তাতে কান দিবে না। চলো তোমার রুম দেখিয়ে দিই। চলেন। আমাকে নিয়ে উপরে চলে আসলো। একটা রুম দেখিয়ে বলল, এইটা হচ্ছে তোমার রুম। আজ থেকে তুমি এই ঘরে থাকবে। আর ওই যে লাল দরজাটা দেখতেছো না, ওইটা হচ্ছে গোসলখানা। টয়লেট দুইটাই একসাথে। ও আচ্ছা। তুমি ফ্রেশ হয়ে আসো, তারপর না হয় কথা বলবো। ঠিক আছে। আমি ফ্রেশ হয়ে একটা লুঙ্গি আর গেঞ্জি পরে নিচে চলে আসলাম। আমাকে দেখে মেঘলা হাসতে লাগলো। ভাইয়া বলল, মেঘলা, একদম চুপ করে থাক, কোনো কথা বলবি না। মেঘ, তুমি আমার পাশে বসো। আমি ভাইয়ার কাছে গিয়ে নিচে বসে পড়লাম। ভাইয়া বলল, মেঘ, নিচেই বসো। কেন উপরে বসো? না ভাইয়া, আমি উপরে বসতে পারবো না, আমার নিচেই বসি। মেঘ, নিচেই বসতেছো কেন? উপরে বসো। রাতে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে ভাইয়া? গেলেই বুঝতে পারবে। এই সোনালি, এই দিকটায় আসো তো। কি হয়েছে, ডাকতেছো কেন? উনি হচ্ছে আমাদের গ্রামের মনি ভাইয়ের ছেলে। ও আচ্ছা, মনির ভাইয়ের স্ত্রী তো মারা গিয়েছে তাই না? মেঘকে কিছু খেতে দাও, অনেক দূর থেকে এসেছে। মেঘ যাও, উনি হচ্ছে আমার স্ত্রী, মানে তোমার ভাবি। মেঘ, চলো আমার সাথে। ভাবি চলেন। আমরা চলে আসলাম রান্নাঘরে। ভাবি, কি রান্না করছেন? মুরগি আর পোলাও আর মাছ। দেন, আমি রান্না করব আজ। তুমি রান্না করতে পারো? রান্না করতে পারি। ভাইয়া আমাকে রান্না শিখিয়ে দিয়েছে। আমি রান্না করতে লাগলাম। রান্না করা শেষে ভাবি বলল, বাহ মেঘ, তুমি দেখি ভালোই রান্না করতে পারো। চলো, রাত হয়ে গেছে, খাবার দিয়ে দেই সবাইকে। চলেন। আমি আর ভাবি খাবার টেবিলে খাবার সাজিয়ে রাখলাম। ভাইয়া বলল, সোনালি, আজ থেকে দেখি খাবার থেকে কেমন যেন আলাদা গন্ধ বেরোচ্ছে। হবেই তো। তা খাবার খেয়ে বলো তো কেমন হয়েছে, পরে বলবো একটা কথা। মেঘ, তুমি বসো খাবার খেতে। আমাকে খাবার বেড়ে দিল। আমি খাবার প্লেটটা নিয়ে নিচে বসে পড়লাম। ভাবি বলল, কি ব্যাপার মেঘ, নিচে বসছো কেন? আমি নিচে বসেই খাই, টেবিলে খেতে পারি না। ও আচ্ছা। আমি খাওয়া শুরু করলাম। ভাইয়া খেতে খেতে বলল, বাহ সোনালি, আজ রান্নাটা খুবই ভালো হয়েছে। আর আর অল্প একটু দাও তো। আজ তোমাকে একটা গিফট দিব রাতে। আমি করি নাই, মেঘ রান্না করেছে। আমাকে না দিয়ে মেঘকে গিফট দাও। দুজন যখন রান্না করছো, দুজনকেই গিফট দিব। ওয়াক্থু, এই লবণ বেশি দিয়ে ফেলেছে, খেতে বাজে লাগতেছে। মেঘলা, তোর যদি খেতে ভালো না লাগে তাহলে চলে যা, বাইরে থেকে অর্ডার দিয়ে এনে খা। মেঘলা আর কিছু বলল না। আমি খাওয়া দাওয়া করে দাঁড়িয়ে আছি। ভাইয়া বলল, মেঘ, যাও রেডি হয়ে আসো, তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। মেঘলার মা, তুমিও কি যাবে নাকি? না, আমি গিয়ে কি করব? তোমরা যাও, আর সব কিছু আছে, আর কিছু আনতে হবে না।
ঠিক আছে। মেঘলা, তোর কিছু লাগবে নাকি? না আব্বু, আমার কিছু লাগবে না। আমি রেডি হয়ে চলে আসলাম নিচে, মাথা নিচু করে বসে আছি। ভাইয়া এসে বলল, মেঘ, চলো আমার সাথে। আমি ভাইয়ার সাথে চলে আসলাম শপিং মলে। ভাইয়া এইখানে নিয়ে আসছেন কেন? তোমার জন্য কিছু পোশাক আর কিছু জিনিস কিনবো। ও আচ্ছা। আমরা চলে আসলাম শপিং মলের ভেতরে। শপিং মলটা খুব বড়। আমরা শপিং করে চলে আসলাম বাসায়। আমি ঘুমিয়ে পড়ি, খুব ঘুম পাচ্ছে। ঠিক আছে, যা ঘুমিয়ে পড়। আমি চলে আসলাম আমার রুমে, দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। নরম বিছানা, ঘুম আসতেছে না। বালিশের কাঁথা নিয়ে নিচে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম ভাঙলো পরের দিন সকাল 10টায়। ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি ভাইয়া, ভাবি আর মেঘলা বসে আছে। আমি গিয়ে ভাইয়ার পাশে বসলাম। ভাইয়া বলল, আজকে তোমাকে একটা জায়গায় নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? এটা সিক্রেট, এটা সবাইকে বলা যাবে না, শুধু তোমাকেই নিয়ে যাব। আব্বু, আমাকেও কি বলা যাবে না? না, তুই মেয়ে মানুষ, তোকে নিয়ে যাওয়া যাবে না। খাওয়া দাওয়া করে চলে আসলাম ভাইয়ার সাথে। ভাইয়া কোথায় নিয়ে যাচ্ছে? চারিদিকে তো শুধু জঙ্গল আর জঙ্গল। ভয় পাস না, এই তো চলে এসেছে। গাড়িতে এসে জঙ্গলের মাঝ বরাবর থামলো। আমি আর ভাইয়া নেমে গেলাম। ভাইয়া, এই জঙ্গলের ভেতরে কি করবে? আমার সাথে চল, দেখতে পাবি কি করি। ভাইয়ার সাথে আর 5 মিনিট হাঁটার পর একটা গাছের সামনে এসে দাঁড়ানো। গাছে হাত দিতেই গাছটা কেমন যেন কাঁপা শুরু করলো। 2 মিনিটের মধ্যেই এই গাছটা ওই জায়গা থেকে অন্য জায়গায় চলে গেল। আমি দেখে অবাক হওয়ার ভেতরে একটা সরু রাস্তা বয়ে গেছে, চারিদিকে লাইটের আলো। আমি আর ভাইয়া ভেতরে যেতেই গাছটা আবার আগের জায়গায় চলে আসলো। আমি আর ভাইয়া সামনের দিকে এগোতে লাগলাম। চারিদিকে অস্ত্র আর অস্ত্র, চারিদিকে অস্ত্র আর অস্ত্র। আর একটু ভিতরে যেতেই অনেকগুলো মানুষ কাজ করতেছে। ওরা কারা ভাইয়া? সামনে চলো, আরো দেখতে পাবে। আমি ভাইয়ার সাথে যেতে লাগলাম সামনের দিকে। ভাইয়া একটা রুমের সামনে দাঁড়িয়ে হাত দিয়ে যেন কী করলো, আপনা আপনি দরজা খুলে গেল। আমি আর ভাইয়া রুমে প্রবেশ করলাম। ভাইয়া বলল, মেঘ, তুমি এখানে বসো, তোমার সাথে একজনের পরিচয় করিয়ে দিব। এইটা বলে ভাইয়া কোথায় যেন চলে গেল। কিছুক্ষণ পর 2 জন লোক আসলো। একজন মাস্ক পরা, মাথায় একটা ক্যাপ আর পুরো শরীরে কোড। আমি লোকটাকে বললাম, আমার ভাইয়া কোথায় গেছে আপনারা কি জানেন? আমার পাশে যে দাঁড়িয়ে আছে ওইটাই তোমার ভাইয়া। মেঘ, দেখো তো এই ফেসটা কোথাও দেখেছো কি না? চেনা চেনা লাগে কিন্তু বলতে পারছি না এখন। কোথায় যেন দেখেছি। তোমাদের গ্রামে জসিম নামে একজন লোক ছিল, ড্রাগসের ব্যবসা করতো, মনে পড়তেছে? হ্যাঁ ভাইয়া, এখন মনে পড়েছে। তার মানে আপনি সেই লোক, গরিবের বন্ধু, খারাপের শত্রু, RS গ্যাংস্টার। হ্যাঁ, আমিও সেই লোক। এখন থেকে তুমি আমার হয়ে কাজ করবে, পারবে না? কিন্তু ভাইয়া, আমি তো অস্ত্র চালাতে পারি না, কিভাবে শত্রুদের মোকাবেলা করব? আমি শেখাবো তোমাকে অস্ত্র চালানো। অনেক খুঁজে সবার কাছে জিজ্ঞাসা করে সবাই তোমার নাম বলেছে, তাই আমি বাধ্য হয়ে তোমাকে নিয়ে এসেছি। তুমি কি চাও না এই কাজটা করতে? জি ভাই, পারবো। আরেকটা কাজ করতে হবে, আমাকে একটা গ্যারেজ খুলে দিতে হবে। ঠিক আছে, তোমার গ্যারেজ কাল থেকে তৈরি হয়ে যাবে। এখন তুমি পুরোটা ঘুরে দেখো তোমার কেমন লাগে। আর কাল থেকে তুমি এইটা ট্রেনিং করবে রাতে এসে, দিনের বেলায় আসা যাবে না। কেন ভাইয়া, দিলেন বেলা আসা যাবে না? যদি একজনও কেউ জেনে যায় তাহলে খুব ক্ষতি হয়ে যাবে আমাদের, কারণ তুমি তো দেখছো এইখানে হাজার হাজার অস্ত্র আছে। হ্যাঁ ভাইয়া, এখন কি চলে যাবেন? এখন চলে যাব। তুমি রাস্তায় যাও, আমি গাড়ি নিয়ে আসতেছি। আমি কি চিনবো নাকি রাস্তা? এই জায়গায় দাঁড়াও, তোমাকে 3 রাস্তার মোড়ে নিয়ে যাব, ওইখানে 5 মিনিট দাঁড়ালেই হবে। ঠিক আছে। আমি আস্তে আস্তে অদৃশ্য হতে লাগলাম। 2 মিনিটে চলে আসলাম 3 রাস্তার মোড়ে। এই এলাকাটা খুব নির্জন, মানুষ বলতেই খুব কম। আমি এসে দাঁড়িয়ে আছি, এমন সময় গাড়ি দেখি আমার সামনে। ভাইয়া বলল, মেঘ, গাড়িতে ওঠো। আমি গাড়িতে উঠে পড়লাম। ভাইয়া গাড়ি চালিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই ভাবি এসে দরজা খুলে দিল। তোমরা এসেছো, ভিতরে আসো। আমরা চলে গেলাম ভেতরে। ভাইয়া, আমি আমার রুমে যাই, ফ্রেশ হয়ে আসতেছি একটু পর। ঠিক আছে, যা।
আমি চলে আসলাম আমার রুমে, দরজাটা লাগিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। ভাইয়া বলল, সোনালি, আমাদের জন্য খাবার রেডি করো। খাবার টেবিলে রেখে এসেছি, চলো। হ্যাঁ চলো। আমরা চলে আসলাম খাবার টেবিলে। খাবার খেয়ে চলে আসলাম বেডরুমে। সবাই বসে আছি। মেঘলা বলল, আব্বু, আমার একজন বডিগার্ড লাগবে। কিছু ছেলে আমাকে ডিস্টার্ব করে রাস্তা দিয়ে যাওয়ার সময়। আচ্ছা, কাল থেকে তোর সাথে মেঘ যাবে, তুই কোনো চিন্তা করিস না, তোকে ফুল সেফটিতে রাখবে। কি মেঘ পারবে না মেঘলাকে সবসময় সুরক্ষিত রাখতে? আমি মাথা নিচু করে বললাম, হ্যাঁ, পারবো না কেন, অবশ্যই পারবো। মেঘ, আমার সাথে একটু সাথে চলো, তোমার সাথে কিছু কথা আছে। জি ভাইয়া, চলুন। আব্বু, আমি কি তোমাদের সাথে আসতে পারি? না তুই বসে বসে না তুই বসে বসে টিভি দেখ, না হয় ফোন চালা। ঠিক আছে আব্বু। আমরা চলে আসলাম ছাদে। এসে দেখি ছোট্ট একটা রুম, একসাথে 3টা তালা লাগানো। ভাইয়া, এই রুমের ভেতরে কি আছে? ভিতরে গেলেই দেখতে পাবে মেঘ। ভাইয়া তালাগুলো খুললো। আমি আর ভাইয়া একসাথেই ভিতরে গেলাম। ভেতরে গিয়ে দেখি বড় বড় লোহার রড, আরও অনেক কিছু আছে। আমি একটা ছোট রড হাতে নিয়ে রডটা কেমন যেন কাঁপা শুরু করলো। দেখতে দেখতে 1 থেকে 2 হাত লম্বা হয়ে গেল। আমি হাঁ করে তাকিয়েছিলাম রডটার দিকে। ভাইয়া বলল, মেঘ, তুমি নিশ্চয় ভাবতেছো এটা কিভাবে এত বড় হলো। হ্যাঁ ভাইয়া, আমি ভাবতেছি এটা এত বড় হলো কিভাবে। এইটার ভিতরে আরো অনেক জায়গা আছে, একটার পর একটা রড বের হতে থাকবে। এর থেকে 2 হাত লম্বা হবে এটা। এটা আমার জন্য সেফটি দিত। যখনই কোনো মিশনে যেতাম এটা নিয়ে যেতাম, যাতে কোনো কাজে আসতে পারে। এটা আজ থেকে এটা তোমার কাছে রাখবে। মেঘলাকে সব সময় তোমার চোখের সামনে রাখবে। ঠিক আছে ভাইয়া, আমি আব্বুর সাথে কথা বলবো। এই নাও, এটা তোমার ফোন, আজ থেকে তুমি এই ফোন চালাবে। ঠিক আছে ভাইয়া। ভাইয়া আমাকে আরও অনেক কিছু দেখালো, কি করতে হবে, কোন সময় কি কাজ করতে হবে, সব বুঝিয়ে দিল। আমি চলে আসলাম আমার রুমে। শুয়ে শুয়ে ফোন টিপতেছি। আব্বুর নাম্বারে ফোন দিলাম। রিং হচ্ছে। আসসালামু আলাইকুম আব্বু। আসসালামু আলাইকুম মেঘ, কেমন আছিস? জি আব্বু, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। ভাইয়া কোথায়? খাবার জন্য বাসায় গিয়েছে। তোর ভাই আজকে ফোন দেবে নে, একটা কাজ আছে, রাখি এখন। ঠিক আছে। আব্বুর সাথে কথা বলে ফোনটা কেটে দিলাম। ফোন কেটে শুয়ে শুয়ে ফোনটা দেখতেছি। এমন সময় মেঘলা আসলো, বলল, এই ছেলে, আম্মু তোমাকে ডাকতেছে নিচে যেতে। আমি মাথা নিচু করে বললাম, ঠিক আছে, আপনি যান, আমি আসতেছি। এইভাবে মাথা নিচু করে থাকতে হবে না, তাড়াতাড়ি যান। মেঘলা চলে গেল। আমি চলে আসলাম নিচে। ভাবি আমাকে ডাকতেছেন? হ্যাঁ মেঘ, তোমাকেই ডাকতেছিলাম। বাড়ির সামনে একটা দোকান আছে, ওই দোকান থেকে কিছু বিস্কিট নিয়ে এসো, পরে তোমাকে নিয়ে রান্না করব। আর এই নাও, এটা তোমার গিফট। কে দিয়েছে ভাবি? তোমার ভাইয়া দিয়েছে। এটা এখানে রেখে যাও, পরে এসে দেখো। ঠিক আছে। আমি চলে আসলাম বাইরে। হাঁটতে হাঁটতে দোকানের সামনে চলে আসলাম। ভাইয়া, ওই বিস্কুটগুলো কত করে? ভাইয়া 220 টাকা কেজি। এটা 110 টাকা কেজি, আর এটা 80 টাকা কেজি। কোনটা নেবেন ভাইয়া? 220 টাকা কেজি, ওইটা 3 কেজি দিবেন। আর 110 টাকা কেজি, ওইটা দিবেন 2 কেজি। ঠিক আছে ভাইয়া। বিস্কুটগুলো নিয়ে টাকাগুলো দিয়ে হেঁটে হেঁটে বাসায় চলে আসলাম। ভাবি, এই নেন বিস্কুট। মেঘ, আজকে কি রান্না করব? ভাবি, আমি বাজার থেকে কচু নিয়ে আসি, কচুর ভরা বানাবো, খেতে খুব স্বাদ লাগবে। ঠিক আছে, যাও। আর যদি বাজারে গরুর মাংস পাও তাহলে নিয়ে আসো। কয় কেজি আনবো ভাবি? 5 থেকে 7 কেজি আনলেই হবে। ঠিক আছে ভাবি। আমি চলে আসলাম বাজারে। সারা বাজার ঘুরে কোথাও কচু পেলাম না, তাই গরুর মাংস আর বেগুন নিয়ে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই ভাবি এসে দরজা খুলে দিল। মেঘ, কচু কি পাও নাই? না ভাবি, সারা বাজার খুঁজেও কচু পেলাম না। এই নিন মাংস আর বেগুন। আচ্ছা, তুমি কি এখন ঘুমিয়ে পড়ো, ও রান্না আমি করে নেবনি। ঠিক আছে ভাবি। আমি চলে আসলাম আমার রুমে। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুম চলে আসলো। ঘুম ভাঙলো রাত 10টায়। ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে।
ভাইয়া আমাকে দেখে বলল, মেঘ, তোমার কি কি লাগবে আমাকে জানিও, আমি সব কিছু এনে রাখবো না কাল। ঠিক আছে ভাইয়া। ভাইয়া ভাইয়া বাইরে একটা পুরাতন বাইক পড়ে আছে, ওইটার কি হয়েছে? ইঞ্জিন নষ্ট হয়ে গেছে আর টায়ারও পাঞ্চার হয়ে গেছে। এই দুইটা সমস্যা যদি ঠিক করতে পারো তাহলে বাইকটা বিক্রি করে দিব। বাইক বিক্রি করতে হবে না, আমি ঠিক করে রেখে দেব, পরে চালাতে পারবেন। না, এটা চালাবো না, আমার বাইক আছে আরো দুইটা, এটা বিক্রি করে দিব। ঠিক আছে ভাইয়া, আপনার যা ইচ্ছা। এই বলে চলে আসলাম রান্নাঘরে। ভাবি কি করছেন? এই তো রান্না করতেছি। এই নাও, এটা এতগুলো নিয়ে তোরা 3 জন মিলে খাও। কি এইগুলা ভাবি? খেলে বুঝতে পারবে। আমি ওইগুলো নিয়ে চলে আসলাম ভাইয়ার কাছে। ভাইয়া এগুলা কি? এগুলো হচ্ছে আলু চচ্চড়ি, খাও, খুবই টেস্ট খেতে। আমরা 3 জন খেতে লাগলাম। ভালোই ভালোই তো খেতে। আমি চলে আসলাম ভাবির কাছে। আমি আর ভাবি সব রান্না শেষ করে খাবারগুলো নিয়ে টেবিলে রাখলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 11টা বেজে গেছে। ভাইয়া খেয়ে নেন, আবার তো কাল অফিসে যেতে হবে। হ্যাঁ, তোমরা বসে পড়ো খাবারের জন্য। জি ভাইয়া, আমি খাওয়া দাওয়া করে বসে আছি। ভাইয়া বলল, মেঘ, কাল আমার সাথে তোমাকে যেতে হবে, যাও তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে। আমি চলে আসলাম আমার রুমে, ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। এখন যেন অভ্যাস হয়ে গেছে নরম বিছানায় শোয়ার। ফোন টিপতে টিপতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। সকালে ভাইয়া ডাকে ঘুম ভাঙলো। মেঘ, ওঠো, ফ্রেশ হয়ে নাও। জি ভাইয়া, আমি ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। খাওয়া দাওয়া করে বসে আছি। ভাবি এসে বলল, মেঘ, এই টাকাগুলো রাখো তোমার কাছে। না ভাবি, আমার টাকা লাগবে না, আমার কাছে টাকা আছে। তোমাকে রাখতে বলছি, রাখো। আছে। আমি টাকাগুলো রেখে দিলাম। ভাইয়া অফিসে যাবে কখন? এই তো এখনই যাব, চলো। হ্যাঁ, আমি ভাইয়াকে নিয়ে চলে আসলাম গাড়িতে। ভাইয়া আপনি পাশে বসেন, আমি ড্রাইভ করতেছি। ঠিক আছে, ড্রাইভ করো। আমি ড্রাইভ করে ভাইয়াকে নিয়ে চলে আসলাম অফিসে। ভাইয়া এখন কি আমি চলে যাব নাকি আপনার সাথেই থাকবো? না, তোমার থাকতে হবে না, তুমি চলে যাও। আর মেঘলাকে নিয়ে গিয়ে স্কুলে দিয়ে আসবে। 11টা থেকে 2টা পর্যন্ত মেঘলার স্কুল। ছুটির পর মেঘলাকে বাসায় দিয়ে খাওয়া দাওয়া করে তারপর আমার কাছে আসবে। ঠিক আছে ভাইয়া। এই বলে আমি চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই ভাবি এসে দরজা খুলে দিল। ভাবি, মেঘলা আপু কোথায়? এই মেঘলা, মেঘ এসেছে, যা স্কুলে যা। হ্যাঁ আম্মু, যাচ্ছি। আমি গাড়িতে বসতেই মেঘলা এসে আমার পাশে বসলো। আমি কিছু না বলে গাড়িটা স্টার্ট দিলাম। আপু কোন দিকে যাব ওইটা যদি একবার বলতেন। আমাকে আপু ডাকবি না, আমাকে ম্যাম বলে ডাকবে। ঠিক আছে ম্যাম। ম্যাম কোন দিকে যাব ওইটা যদি একবার বলতেন। সামনে গিয়ে ডানে একটা রাস্তা পড়বে, ওই রাস্তা দিয়ে সোজা গেলে আমাদের স্কুল। ঠিক আছে। গাড়ি নিয়ে চলে আসলাম মেঘলার স্কুলের সামনে। মেঘলা নেমে গেল। আমি গাড়িটা সাইড করে দাঁড়িয়ে আছি। দেখতে দেখতে 12টা বেজে গেল। তাই আমি গাড়ির ভেতরে চলে গেলাম। শুয়ে শুয়ে ফোন টিপতেছি, কখন যে 2টা বেজে গেল খেয়াল নেই। বাইরে তাকিয়ে দেখি মেঘলা আসতেছে। তাই আমি গাড়ি থেকে বেরিয়ে বাইরে দাঁড়ালাম। মেঘলা আমার কাছে এসে বলল, এই ছেলে, মারপিট করতে পারিস নাকি তাও পারিস না? জি পারি ম্যাম। ওই যে 3টা ছেলে আসতেছে, ওই 3টা ছেলে আমাকে খুব বিরক্ত করে, ওদেরকে একটু উচিত শিক্ষা দিয়ে আয়। ম্যাম আপনি গাড়ির ভেতরে বসেন, আমি দেখতেছি ওদের কি করা যায়। এই বলে চলে আসলাম ছেলে 3টার কাছে। এই যে ভাইয়া, শুনছেন? জি ভাইয়া, আমাকে বলতেছেন? হ্যাঁ আপনাদেরই বলছি, এদিকে আসেন তো একটু। ছেলেগুলো আমার কাছে এসে বলল, জি ভাইয়া বলেন। ওই যে গাড়ির সাথে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, ওই মেয়েটাকে নাকি আপনারা খুব ডিস্টার্ব করেন। মেয়েটাকে আমাদের ভালো লেগেছে, তাই ডিস্টার্ব করি, তাতে আপনার কি? ভাইয়া আমার অনেক কিছু। এই বলে পকেট থেকে বের করে 3টা ছেলের পায়ে বাড়ি দিতে লাগলাম। আর বললাম, আর কোনোদিন যদি কোনো মেয়েকে ডিস্টার্ব করিস তাহলে তোদের এই দুনিয়ায় বেঁচে থাকতে হবে না, মনে থাকে জানো। এটাই লাস্ট ওয়ার্নিং। ছেলেগুলো মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আমি গাড়ির সামনে এসে, ম্যাম আর কখনো ওরা আপনাকে ডিস্টার্ব করবে না। বাহ, তোর তো দেখে অনেক শক্তি, একাই 3টা ছেলেকে মেরেছিস।
ওই একটু আরেকটু হয় আর কি। ম্যাম, এখন গাড়িতে বসেন, আবার আমাকে যেতে হবে অফিসে। মেঘলাকে নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল দিতেই আন্টি এসে দরজা খুলে দিল। আমি আমার রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে গাড়িটা নিয়ে আবার চলে আসলাম অফিসে। ভাইয়াকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আছিস মেঘ? এই তো আপনার অফিসের নিচে, কখন আসবেন? একটু দেরি হবে, তুই 10 তলায় 9 নম্বর কেবিনে চলে আয়, আমি ওইখানেই আসছি। ঠিক আছে। আমি চলে আসলাম ভেতরে। দেখি লিফট দিয়ে অনেক মানুষ যাচ্ছে, তাই আমি দেরি না করে লিফটে উঠে পড়লাম। লিফট সোজা 10 তলায় আসলো। আমি 9 নম্বর কেবিন খুঁজে চলে আসলাম ভাইয়ার কাছে। ভাইয়া, আসতে পারি? হ্যাঁ মেঘ, আসো, বসো এখানে। আমার একটা মিটিং আছে, 10 মিনিট লাগবে, ওইটা আমি শেষ করে আসতেছি। ঠিক আছে ভাইয়া, যাও। ভাইয়া চলে গেল। আমি ঘুরে ঘুরে অফিসটা দেখতে লাগলাম। 10 মিনিট পর ভাইয়ার ফোন। মেঘ, কোথায় আছিস তুই? এই তো ভাইয়া, নিচতলায় যাচ্ছি, আপনি আসেন, আমি গাড়িতে যাচ্ছি। ঠিক আছে, তুই যা, আমি আসতেছি। আমি চলে আসলাম গাড়িতে। কিছুক্ষণ পর ভাইয়া আসলো, বলল, মেঘ চল, হোটেলে গিয়ে খাবার খেয়ে আসি। না ভাইয়া, আমি হোটেলের খাবার খাবো না, আর আমি বাসায় থেকে খেয়ে এসেছি। ও আচ্ছা, তাহলে চল বাসায় চলে যাই। হ্যাঁ ভাইয়া, চলো। আমি ভাইয়াকে নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল দিতেই মেঘলা এসে দরজা খুলে দিল। মেঘলা মা, তোমার আম্মু কোথায়? আম্মু তো রুমে শুয়ে আছে। ও আচ্ছা। আমি চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আছি। এমন সময় মেঘলা আসলো। মেঘলা, কিছু বলবে? হ্যাঁ, বিকালে আমার সাথে একটু পার্কে যেতে হবে। ঠিক আছে। আমি শুয়ে আছি, মেঘলা এখনও দাঁড়িয়ে আছে। কিছু বলবে নাকি মেঘলা? আচ্ছা, তুমি কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করেছো? আমি পড়ালেখা করি নাই, আমি একজন মূর্খ মানুষ। নিজেকে কখনো মূর্খ বলবে না। পড়ালেখা করো নাই তো কি হয়েছে? তোমার মাথায় যথেষ্ট বুদ্ধি জ্ঞান আছে। ওই বুদ্ধি খাটিয়ে কাজ করবে, তাহলে তুমি সফল হতে পারবে। মনে মনে বললাম, কি ব্যাপার, আজকে মেঘলা আমাকে এত জ্ঞান দিচ্ছে? তাকে বাঁচিয়েছি বলে দিচ্ছে নাকি এমনিতেই? আমি ভাবতেছি এসব কথা। এমন সময় মেঘলা বলল, আচ্ছা, আমি এখন যাই, তুমি ঘুমোলে ঘুমাও, আমি পরে ডাক দিবনে। ঠিক আছে। মেঘলা চলে গেল। আমি হেডফোন লাগিয়ে গান শুনতেছি। হঠাৎ ভাইয়ের ফোন। হ্যালো ভাইয়া, কেমন আছো? কিরে ভাই, কেমন আছিস? ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তা ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করিস? হ্যাঁ ভাইয়া, তুমি খেয়েছো? হ্যাঁ, খাইছি। তা তোকে একটা সুখবর জানাবো। কি সুখবর ভাইয়া? আগামী মাসে আমাদের বিয়ে। ওই যে তোর তোর ভাবি মুনিয়ার সাথে। ও আচ্ছা, কয় তারিখে বিয়ে? 15 তারিখে বিয়ে। আমি ভাইয়ার সাথে আরও অনেকক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম। দেখতে দেখতে 5টা বেজে গেল। কিছুক্ষণ পরে মেঘলা আসলো, বলল, মেঘ, এখন উঠে যাও, এসে রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে এক্ষুনি যাব। আচ্ছা যাও, তুমি রেডি হয়ে নাও, আমি আসতেছি। মেঘলা চলে গেল। আমি ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। এসে দেখি ভাইয়া ভাবি বসে আছে। ভাবি, চলেন ঘুরে আসি। এই মেঘলার আম্মু, চলো না ঘুরে আসি, অনেক দিন তো হলো বাইরে যাই না। আচ্ছা ঠিক আছে, চলো। মেঘ, তুমি বসো, আমি রেডি হয়ে আসতেছি। ঠিক আছে ভাবি। আমি সোফায় বসে ফোন টিপতেছি। এমন সময় মেঘলা আসলো। চলো মেঘ, আমরা যাই। ভাইয়া ভাবিও যাবে, একটু ওয়েট করো। আব্বু আম্মুকে বলেছি। কি আবার, আমরা বাইরে যাব? আমি বলেছি। কেন, কিছু কি হয়েছে? না, কিছু হয় নাই। কিছুক্ষণ পর ভাইয়া ভাবি আসলো। আমরা সবাই চলে আসলাম একটা পার্কে। পার্কটা খুব সুন্দর। ভাইয়া ভাবি কিছু খাবেন? এই নে মেঘ, আমাদের জন্য বাদাম নিয়ে আয়। ঠিক আছে ভাইয়া, আমি আনতেছি। আমি চলে আসলাম বাদামওয়ালার কাছে। ভাইয়া, 100 টাকার বাদাম দেন তো। এই নেন ভাইয়া আপনার বাদাম। টাকা দিয়ে চলে আসলাম ভাইয়া ভাবির কাছে। ভাইয়া, এই নেন বাদাম। তুইও খা। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম খেতে লাগলাম। কয়েকটা ছেলে আমার কাছে এসে বলল, কিরে, তুই নাকি আমার বন্ধুদের মেরেছিস? আরে ভাই, আপনারা কারা? আমি তো আপনাদের চিনি না। ওই তো
2টার সময় যে 3টা ছেলেকে মেরেছিস, আমরা ওর বন্ধু। কেন মেরেছিস বল? মেয়েদের ডিস্টার্ব করে, তাই মেরেছি। মেয়েদের ডিস্টার্ব করি, তাতে তোর বাপের কি? আমার বাপের সব কিছু। এই বলে দিলাম ছেলেটার নাক বরাবর ঘুষি। ছেলেটা 2 হাত পেছনে গিয়ে পড়ল। কিরে, এখন কেমন? আরও আসবি পাঙ্গানিতে? ছেলেটার অবস্থা দেখে বাকিরা সবাই পালিয়ে গেল। তোকে আমি দেখে নেব, তুই শুধু রেডি থাকিস। তোর কোন বাপ আছে, তাদের নিয়ে আয়, দেখবো না কি করে। ছেলেটা চলে গেল। ভাইয়ার কাছে এসে বললাম, ভাইয়া চলেন। মেঘ চলো। আমরা চলে আসলাম গাড়িতে। গাড়ি ড্রাইভ করে বাসায় চলে আসলাম। আমি আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে শুয়ে আছি। কিছুক্ষণ পর ভাইয়া আসলো। মেঘ, আসতে পারি? আরে ভাইয়া, তুমি আসবে তা আবার জিজ্ঞেস করতে হয় নাকি? একজন মানুষের রুমে যাব, ঢুকবো। একজন মানুষের রুমে যাব আবার ঢুকবো, মানুষটা কি অবস্থায় আছে তা তো আর আমি জানি না, তাই জিজ্ঞাসা করে ঢুকতে হয়। তোমাকে নিয়ে ওইখানে যাব, আজ থেকে তোমার ট্রেনিং শুরু হবে। কখন যাবে ভাইয়া? একটু পর যাব, আর 2 দিন পর একটা মিশন আছে, ওইখানে তোমাকে নিয়ে যাব। ঠিক আছে ভাইয়া, যাবো নে। ভাইয়া চলে গেল। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে চলে আসলাম নিচে। আমাকে দেখে ভাবি বলল, কি ব্যাপার মেঘ, কোথায় যাচ্ছ না কি? হ্যাঁ ভাবি, ভাইয়ার অফিসে কি যেন একটা কাজ আছে, ওইটা শেষ করতেই যাবে ভাইয়া আমাকে নিয়ে। সরি। ও আচ্ছা। আমি বসে আছি, ভাইয়া আসলো একটু পর। ভাইয়া চলো। চলো। সোনালি, আজ আসতে একটু রাত হবে, তোমরা খাওয়া দাওয়া করে নিও। আচ্ছা ঠিক আছে। আমি আর ভাইয়া চলে আসলাম বাইরে। গাড়িটা নিয়ে চলে আসলাম সেই নির্জন জায়গায়। ভাইয়া, গাড়িটা এইখানে রেখে গেলেই তো হয়। না, এখানে রাখা যাবে না, এইখানে অনেক অসুবিধা আছে রাখলে। ও আচ্ছা, তাহলে চলো। গাড়ি নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকলাম। কিছুক্ষণের মধ্যেই চলে আসলাম সেই জায়গায়। আমি আর ভাইয়া হাঁটতে চলে আসলাম জঙ্গলের ঠিক মাঝখানে। ভাইয়া গাছে হাত দিতেই দরজাটা খুলে গেল। আচ্ছা ভাইয়া, তুমি যে এই গাছে হাত দাও, এই দরজাটা খোলে কিভাবে? এটা কোনো গাছ না, এটা হচ্ছে গাছের মতো একটা রোবট, এর মধ্যে আমরা হাত লাগাতেই অটোমেটিক খুলে যাবে। ও আচ্ছা। আমরা ভিতরে চলে আসলাম। ভাইয়া আমাকে বড় একটা ঘরে নিয়ে আসলো। বলল, এনে পিস্তল, এটা কিভাবে চালাবি আমি তোকে শিখিয়ে দিতেছি। দেখ আমি কিভাবে চালাচ্ছি, এইভাবে দেখে দেখে শিখ। ঠিক আছে ভাইয়া। আমি ভাইয়াকে অনুসরণ করতে লাগলাম। প্রায় 2 ঘন্টা শেখার পর এখন পুরোপুরি শিখে গেছি। ভাইয়া, আরও শেখার বাকি আছে নাকি? এখন তো তুই পিস্তল চালাতে পারিস, এখন তোকে শিখাবো স্নাইপার শুটার কিভাবে হতে হয়। এই দেখ আমি কিভাবে স্নাইপার চালাই। আমি ভাইয়ার কাছ থেকে স্নাইপার শিখে ফেললাম। ভাই, কাল আবার একটু চালালেই শিখে যাব। কাল তোকে পুরোপুরি শিখিয়ে দিব। আমি ভাইয়ার সাথে কথা বলতেছি, এমন সময় একটা ছেলে এসে বলল, ভাই আমাদের চিরসত্য জাফর আসতেছে। কবে আসবে আর কেনই আসবে তুই কিছু জানিস? ভাই জানি, আমাদের দেশ থেকে 500 মেয়ে কিনে নিতে এসেছে এই জাফর। কাল রাতে বর্ডারে গোপন রাস্তা দিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, সবাইকে বলতে যে রেডি থাকতে, কালোর সাথে মিশন হবে। ওই কুত্তার বাচ্চাকে আমার হাতে যতদিন না মরবে ততদিন পর্যন্ত শান্তি নেই আমার। ভাই, কাল আমিও যাব আপনার সাথে। ঠিক আছে যাস, কাল আবার জাগ্রত হবে MS মাফিয়া কিং। ভাইয়া, এখন কি চলে যাবে? তুষার সবকিছু রেডি করে রাখ, কাল দেখা যাবে। আমি ভাইয়ার সাথে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই ভাবি এসে দরজা খুলে দিল। কি হয়েছে? তোমার রেগে আছো মনে হচ্ছে মেঘ। তোমার ভাইয়ের কি হয়েছে? কিছু না ভাইয়া, ভেতরে চলো। আমি ভাইয়াকে নিয়ে ভেতরে চলে আসলাম। ভাইয়া, আমি রুমে যাই, তুমি থাকো। ঠিক আছে যা। আমি চলে আসলাম রুমে, ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। ভাইয়া, রাত হয়ে আসলো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই, কাল তো আবার অনেক কাজ আছে। হ্যালো মেঘ, সোনালি আমাদের খবর রেডি করো। তোমরা টেবিলে বসো, আমি খাবার দিতেছি তোমাদের। আমরা খাবার টেবিলে বসে পড়লাম। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে আসলাম রুমে, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে মেঘলার ডাকেই ঘুম ভাঙলো। মেঘ, আব্বু ডাকতেছে তোমাকে।
আচ্ছা তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে, খাওয়া দাওয়া করে ভাইয়ার সাথে চলে আসলাম সেই আগের জায়গায়। এই তুষার, সবাইকে বলে দিয়েছিস আসতে? জি ভাই, সবাইকে বলে দিয়েছি, সবাই আজ চলে আসবে। ঠিক আছে মেঘ, চল আমার সাথে। আমি ভাইয়ের সাথে চলে আসলাম তার কেবিনে, কিছু কাজ করলাম। দুপুরে খাওয়া দাওয়া করে বসে আছি, এমন সময় তুষার আসলো, বলল, ভাই আমাদের এক্ষুনি বেরিয়ে যেতে হবে, যে কোনো সময় ওরা নারী পাচার করতে পারে। তুই যা ভালো মনে করিস, চল তাহলে। হ্যাঁ ভাই চলে। আমি সবার সাথে চলে আসলাম নদীর পাড়ে। সবাই আলাদা হয়ে গেল, আমি, ভাই আর তুষার একসাথেই আছি। তুষার, তুমি স্নাইপার চালাতে পারো তাই না? হ্যাঁ ভাই, কেন? তুমি এই গাছের উপরে ওঠো, এইখান থেকে স্নাইপার চালাবে। ভাই আপনি আমার সাথে থাকবেন। আমি ভাইকে নিয়ে চলে আসলাম একটা গাছের নিচে। কিছুক্ষণ পর থেকে দুইটা গাড়ি আসলো, বড় বড়। যাক, ঠিক টাইমেই আমরা চলে এসেছি। তুষারকে ইশারা করতেই তুষার স্নাইপার চালাতে লাগলো গাড়ির চাকায়। আমাদের সবার মাঝেই বড় ধরনের একটা যুদ্ধ লেগে গেল। প্রায় 3 ঘন্টা যুদ্ধের পর আমরা সফল হলাম। ভাই দৌড়ে চলে গেল জাফরের কাছে, বলল, কিরে জাফর, তুই কি আমাকে এতটা সস্তা ভাবছিস যে আমি তোর সাথে যুদ্ধে পারবো না? তুই একবারও তোর দলের দিকে তাকালে দেখতে পারবি। তোর দলের দিকে তাকিয়ে দেখ, আমার দলের একটা লোকও তুই লোমও ছিঁড়তে পারবি না। তুই কি না আমার সাথে যুদ্ধ করবি? তোর জেনে রাখা উচিত ছিল এমএস গ্যাংস্টার কতটা ভয়ঙ্কর। প্লিজ আমাকে মাফ করে দে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তুই কি ভেবেছিস আমি কি তোকে এটা বলবো? কখনো না। মরে যাব কিন্তু কখনো তোর কাছে মাফ চাইবো না। তোর তো মরার দিন ঘনিয়ে এসেছে, আজ তোর মরণ হবে আমার হাতে। প্লিজ আমাকে এভাবে না মেরে একেবারে মেরে ফেল, ওইটাই ভালো হবে। না, তোকে তিলে তিলে কষ্ট দিয়ে মারবো। এই তুষার, এই জাফরকে গাড়িতে ওঠা। ঠিক আছে ভাই, গাড়িতে উঠছি। আর ওদের কি করব? ওদের ব্যবস্থা আমি করছি, তুই জাফরকে নিয়ে আমাদের আস্তানায় আটকে রাখ, কালোর ব্যবস্থা করব। ঠিক আছে ভাই। ভাই এখন কি বাসায় চলে যাবেন নাকি আস্তানায় যাবেন? আমি বাসায় চলে যাব, কালোর ব্যবস্থা করব। ঠিক আছে। আমি আর ভাই গাড়িতে বসে পড়লাম। 40 মিনিট পর বাসায় আসলাম। কলিং বেল দিতেই ভাবি এসে দরজা খুলল। তোমরা দুজনে আজ কোথায় ছিলে? এই তো অফিসে ছিলাম। কেন? মেঘলা গিয়ে অফিস থেকে খোঁজ এসেছি, তোমাদের পাই নাই, তাই চলে এসেছি। ও আচ্ছা ভাই, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে তুই যা, আমি আসতেছি একটু পর। আমি ফ্রেশ হয়ে বসে আছি, এমন সময় ভাই আসলো, বলল, মেঘ, তোকে কালকে আন্ডারওয়ার্ল্ডের রাজা বানিয়ে দিব। আমি আর সেইখানে কাজ করব না, এখন থেকে তুই ওই আন্ডারওয়ার্ল্ডের রাজা হবে। ঠিক আছে ভাই, আপনার ইচ্ছা সব। এখন নিচেই চল, খাওয়া দাওয়া করবি, রাত হয়ে এসেছে। জি ভাই চলেন। আমরা নিচে এসে খাওয়া দাওয়া করে ফেললাম। খাওয়া দাওয়া করে বসে আছি, ভাবি বলল, মেঘ, টিভিতে তোমার ছবি দেখাচ্ছে কেন? আর এইসব কি বলছে তোমাদের নামে? কি বলতেছিস শুনে ভালো লাগলো। তুমি কি এত মেয়েদের বাঁচিয়েছো? হ্যাঁ, আমি মেঘ আরো অনেকজন। মেঘ, তুমি কি ঘুমিয়ে পড়ো, অনেক কাজ করছো আজ। ঠিক আছে ভাইয়া। আমি চলে আসলাম আমার রুমে, এসে দেখি ফোন বাজতেছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছিস? ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আর তো 1 সপ্তাহ পর বিয়ে, তুই চলে আয় ওদের নিয়ে। আচ্ছা ভাইয়া। এই বলে ফোনটা কেটে দিলাম। গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম ভাঙলো পরের দিন সকালে ভাইয়ার ডাকে। মেঘ ওঠো, চলো একটা জায়গায় যাব। ভাই আপনি নিচে যান, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। মেঘ, আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসলাম নিচে। সবার সাথে খাওয়া দাওয়া করে বসে আছি। ভাইয়া বলল, মেঘ চলো এখন। আর সোনালি, দুপুর 12টায় রেডি হয়ে থাকো, একটা জায়গায় যাব তোমাকে নিয়ে। আমি আর ভাইয়া চলে আসলাম বাইরে, গাড়ি নিয়ে চলে আসলাম ভাইয়ার বলা ঠিকানায়। মেঘ এখানেই দাঁড়াও। আমি গাড়ি থামাতেই ভাইয়া আমাকে নিয়ে সামনের অফিসে ঢুকলো।
ভাইয়া এটা কোথায় নিয়ে এসেছেন আমাকে? তোমাকে বলেছিলাম না যে আমি আমার মাফিয়া গ্যাং চালাবো না, এখন থেকে তুমি চালাবে। তাই আজ সবার সাথে পরিচয় করিয়ে দিতে এসেছি যে কাল থেকে তুমি এই শহরের বিখ্যাত মাফিয়া কিং এমএস। ও আচ্ছা, আমি ভাইয়ার সাথে ভিতরে চলে আসলাম। ভিতরে এসে দেখি দেশের টপ বিজনেসম্যান, মন্ত্রী, প্রধানমন্ত্রী সবাই আছে এইখানে। ভাইয়া আমাকে তার চেয়ারে বসালো, মাইকে বলল, আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আজ আপনাদের এইখানে একটা কারণে ডাকা, আমি আর মাফিয়া দল চালাবো না। আমার চেয়ারে যোগ্য অধিকার একজনকে বেছে নিয়েছি, কাল থেকে ওই সেটা চালাবে। কে সেটা? আমরাও দেখতে চাই তাকে। আমার চেয়ারে যে বসে আছে সেই হবে এই আন্ডারওয়ার্ল্ডের রাজা। এই ছেলে কি পারবে এই শহরের দুশ্মনগুলো তাড়াতে? ইনশাল্লাহ পারবে, আমার হাতে তৈরি করেছে। আমি যেমন দক্ষ ঠিক তেমনই দক্ষ মেঘ। আপনারা চাইলে পরীক্ষা করতে পারেন। হ্যাঁ, আমরা পরীক্ষা করব। এই ছেলে আমাদের সাথে আসো। মেঘ চলো, আজ তোমার পরীক্ষা। আমি ওদের সাথে চলে আসলাম একটা বড় ঘরে। মন্ত্রী বলল, ওই যে একটা বোর্ড দেখতেছো, ওইটার মাঝখানে একটা গোল বৃত্ত আছে, ওইটাই তোমাকে একটা সুই বসাতে হবে। পারবে নাকি? ইনশাআল্লাহ পারবো। আমি সুইটা হাতে নিয়ে বোর্ড বরাবর মারলাম। সুই গিয়ে সেই ছোট্ট বৃত্ততে গিয়ে বসলো। বাহ বাহ মহিন, তুমি যেমন দক্ষ, তোমার বানানো এই ছেলেটাও দক্ষ। দেখতে হবে না একজন মাফিয়ার হাতে বানানো একজন দক্ষ কিলারকে? তা মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কিছু পরীক্ষা করবেন নাকি? অবশ্যই। এই পুরো শহরের খেয়াল রাখবে, তার কোনো পরীক্ষা করব না এটা হয় কিভাবে? এই নাও একটা পিস্তল। এই পিস্তলটা 20 সেকেন্ডে তোমাকে ঠিক করে ওই দেয়ালে বুলেট মারতে হবে। আমি প্রধানমন্ত্রীর হাত থেকে পিস্তলটা নিয়ে নিলাম। সময় শুরু হয়ে গেল। 10 সেকেন্ডে পিস্তল ঠিক করা শেষ। 15 সেকেন্ডের মাথায় গুলি গিয়ে ওই ছোট্ট বৃত্ততে লাগলো। বাহ বাহ, আজ থেকে তুমি এই শহরের দায়িত্ব পালন করবে। এই নাও আমার কার্ড, এটা যে কোনো পুলিশকে বা যাকেই দেখাবে ছেড়ে দেবে তোমাকে। ঠিক আছে ম্যাম। আমরা চলে আসলাম আবার মিটিং রুমে। আরও কিছুক্ষণ কথা বলে বাইরে চলে আসলাম। ভাইয়া বলল, বা মেঘ বা, আমি তো ভেবেছিলাম তুমি পারবে না, এটাও করতে পারলে। তুমি এটা কি করে পেরে গেলে? ভাইয়া এইটা তো আমার বা হাত কা খেল। এই পিস্তল আমি পায়েও ঠিক করতে পারবো। তা এখন কোথায় যাবেন? এখন অফিসে যাব, একটু ঘুরে তারপর বাসায় চলে যাব। চলো আমার সাথে তুমি। ঠিক আছে ভাইয়া, চলেন। আমি ভাইয়াকে নিয়ে চলে আসলাম অফিসের সামনে। গাড়িটা পার্ক করে ভিতরে চলে আসলাম। কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসলাম বাসায়। কলিং বেল দিতেই মেঘলা এসে দরজা খুলে দিল। বলল, আব্বু কোথায় ছিলে এতক্ষণ? দুপুরেও তো খাবার খাও নাই, সন্ধ্যা হয়ে এসেছে। এই তো আম্মু, এখন খাবো। যাও ফ্রেশ হয়ে আসো, আম্মু খাবার দিতেছে। মেঘ যা, ফ্রেশ হয়ে আয়, তারপরে কথা বলবো বাকিগুলা। ঠিক আছে ভাইয়া। আমি চলে আসলাম আমার রুমে। ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। খাওয়া দাওয়া করে বসে আছি। ভাইয়া কিছু কথা ছিল, যদি অনুমতি দিতে বলতাম। বলো, তোমার কি কিছু লাগবে নাকি? না ভাইয়া, আমার বড় ভাইয়ের বিয়ে, আপনাদের দাওয়াত দিয়েছে, বলেছে যাওয়ার জন্য। ও আচ্ছা, কবে বিয়ে? এই তো শুক্রবার আসতেছে, এই শুক্রবারে। ও আচ্ছা, তোমার ভাইয়া শপিং করছে নাকি? তা জানি না। আচ্ছা ফোন দিয়ে জিজ্ঞেস করব শপিং করেছে নাকি। এখন ফোন দিয়ে জিজ্ঞাসা করো। ঠিক আছে ভাইয়া। আমি ফোন দিলাম মেহেদি ভাইকে। ফোন রিসিভ হতেই বললাম, ভাইয়া কেমন আছো? ভালো আছি মেঘ, তুই কেমন আছিস? আমিও ভালো আছি ভাইয়া। তো তোমার বিয়ের সব কিছু কেনা হয়েছে? সব কেনা হয়ে গেছে, তুই ওদের নিয়ে চলে আয়। ঠিক আছে ভাইয়া, আমি আসতেছি কাল। এই বলে ফোন কেটে দিলাম। ফোন কেটে বসে আছি। ভাইয়া বলল, মেঘ কি বললো? মেঘ কি বললো তোমার ভাই? ভাইয়া সব কেনাকাটা হয়ে গেছে, আর কিচ্ছু কিনতে হবে না। তাহলে কবে যাবে ভাবতেছো? ভাইয়া তো বলতেছে কালই যাওয়ার জন্য। এখন আপনি কি বলেন? সোনালি, তুমি কি বলো, কবে যাবে? তুমি যদি অনুমতি দাও তাহলে কাল
ওই চলে যাক, অনেক দিন তো হলো গ্রামে যাই না। ঠিক আছে, তোমরা যাও, আমিও বিয়ের 2 দিন আগে চলে আসবো। তুমি এইখানে কি করবে একা একা? কিছু না, কাজ আছে তো, কাজ করতে হবে। 1 সপ্তাহের জন্য কাজ করতে হবে না, চলো আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে, যাবো, কিন্তু কাল বিকালে রওনা দিব। আচ্ছা মেঘ, তোমার বাসায় কারেন্ট আছে? না ভাবি, অর্থের। কিন্তু মনে হয় আব্বু কারেন্ট নিয়ে এসেছে, কারণ আব্বুকে বলেছিলাম কারেন্ট আনার জন্য। ও আচ্ছা, তবু আমাদের 2টা চার্জার ফ্যান আছে, ওই 2টা নিয়ে যাব। ঠিক আছে। আমরা রাত 12টা পর্যন্ত আড্ডা দিয়ে চলে আসলাম আমার রুমে। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। সকালে ঘুম ভাঙায় ভাবির ডাকে। এই মেঘ, 11টা বাজে, তো কখন ঘুমাবে? আমি ভাবির কথায় ঘুম থেকে লাফ দিয়ে উঠে বললাম, কি কি ভাবি, কয়টা বাজে? 11টা বাজে, ওঠো। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি ঠিকই 11টা বাজে। ভাবি আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে, আসো, আমি খাবার রেডি করি গিয়ে। ঠিক আছে। ভাবি চলে গেল। আমি ফ্রেশ হয়ে চলে আসলাম নিচে। খাওয়া দাওয়া করে বসে আছি, এমন সময় কলিং বেলের আওয়াজ আসলো। দরজাটা খুলতেই দেখি ভাইয়া ভেতরে এসে বলল, মেঘ, সবকিছু গুছিয়ে নিয়েছো তো? না ভাইয়া, আমার গোছাতে সময় লাগবে না, 5 মিনিটে সব গুছিয়ে ফেলবো। এই বলে চলে আসলাম ওপরে। সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসলাম নিচে। সব ব্যাগ গাড়িতে রেখে আসলাম। 2টা ফ্যানও নিয়ে নিলাম। মেঘলা গরম সহ্য করতে পারে না, তাই ফ্যান নিলাম। আমরা সবাই গাড়িতে উঠলাম। ভাইয়া বলল, মেঘলা, তুই সামনের সিটে বস, গিয়ে যা। কেন আব্বু, পিছনের সিটে কি হয়েছে? পিছনে আমি আর তোর আম্মু বসবো, তাই তুই সামনে বসবি। মেঘলা আর কিছু বলল না। আমি গাড়ি ড্রাইভ করতে লাগলাম। প্রায় 2 ঘন্টা হয়ে গেল। মেঘলা বলল, আব্বু, আমার খুব ক্ষুধা লাগছে, কিছু এনে দাও। কি খাবি বল? আর মেঘ, সামনে দোকান থাকলে দাঁড় করায়ও গাড়ি। ঠিক আছে ভাইয়া। আমি সামনের একটা বড় দোকানের সামনে গাড়িটা দাঁড় করালাম। ভাইয়া গিয়ে সবার জন্য খাবার নিয়ে আসলো। ভাইয়া বলল, মেঘলা, এই নে, এই বিস্কুটটা মেঘকে খাইয়ে দে। আমি কেন খাইয়ে দিব? উনি নিজের হাতে খেতে পারে না হাত দিয়ে? তুই দেখতেছিস না মেঘ ড্রাইভ করতেছে, তাহলে পারবি না কেন? তুই খাইয়ে দে। মেঘলা চুপ করে খাইয়ে দিতে লাগলো। আমিও খেয়ে নিলাম। খেতে খেতে গাড়ি চালাতে লাগলাম। প্রায় 4 ঘন্টা পর মহাসড়কে পৌঁছালাম। ভাবি, একটা শাড়ি বা গহনা পছন্দ করে দিতে পারবেন? কেন, তোমার গার্লফ্রেন্ডকে দেবে নাকি? আরে না ভাবি, আমার মেহেদি ভাইয়ের বউকে দেব, আর ভাইয়ার জন্য একটা ভালো কিছু কিনে নিয়ে যাব। ও আচ্ছা, তাহলে সামনে একটা মার্কেটের সামনে দাঁড় করিও গাড়িটা। ঠিক আছে। সামনের একটা বড় বাজার থেকে কিছু কাপড় কিনে নিলাম ভাইয়া আর ভাবির জন্য। আবার গাড়িতে এসে বসলাম। প্রায় 2 ঘন্টা পর বাড়িতে গ্রামে ঢুকলাম। ওয়াও, আগে কখনো এমন সুন্দর পরিবেশ দেখি নাই। কি সুন্দর গ্রাম এটা। আচ্ছা আব্বু, এই গ্রামে কি তুমি আরো এসেছো? হ্যাঁ, এই গ্রামেই আমার জন্ম। তুই তো আসতে চাইতিস না, তাই তোকে নিয়ে আসি নাই। আমি মাঝে মধ্যে সময় পেলেই ঘুরে যাই এই গ্রাম থেকে। ও আচ্ছা আব্বু, আমি হেঁটে হেঁটে যেতে চাই। মেঘ, তুমি মেঘলাকে এই গ্রামটা ঘুরিয়ে নিয়ে তারপর বাসায় যাবে, আর গাড়িটা তোমার গ্যারেজের সামনে রেখে যাব না। মেঘলা বলল, ঠিক আছে ভাইয়া। আমি গাড়ি থেকে নেমে মেঘলাকে গ্রাম ঘুরিয়ে দেখাতে লাগলাম। দেখাতে দেখাতে বিকাল 4টা বেজে গেল। আমি মেঘলাকে নিয়ে চলে আসলাম বাসায়। মেঘলা, যাও ফ্রেশ হয়ে আসো। আমি পুকুরে গোসল করব। সাঁতার পারো নাকি? না, সাঁতার পারি না তো। আজ থাক, বিয়ের দিন সবার সাথে পুকুরে গোসল করবে, ওকে? ঠিক আছে। আমি চলে আসলাম আমার রুমে। আব্বু বলল, মেঘ, ওদের থাকতে দেব কোথায়? ঘর তো 3টা। এই 2 ঘরে না হয় থেকে যাবে, আমি আর তুমি না হয় গ্যারেজে চলে যাব। আচ্ছা ঠিক আছে, এই নে বাজার থেকে মাংস নিয়ে আয়। আমি চলে আসলাম বাজারে, মাংস নিয়ে চলে আসলাম বাসায়। রাতে সবাই খাওয়া দাওয়া করে বসে বসে গল্প করতে লাগলাম। গল্প করতে করতে কখন যে ফজরের আজান দিয়ে দিল খেয়ালই নেই।
ভাইয়া ফজরের আজান দিয়ে দিছে, ঘুমাবেন না? ঘুমাবো তো। সবাই ঘুমাতে চলে গেল। আমি আর আব্বু চলে আসলাম গ্যারেজে। গাড়িটা গ্যারেজের পেছনে রেখে দিলাম, যাতে কেউ গাড়িতে হাত না দিতে পারে, কারণ অন্যজনের গাড়ি যদি নষ্ট হয় তাহলে তো জরিমানা করতে হবে। আমি আর আব্বু কাজ করে চলে আসলাম বাসায়। এসে দেখি ভাইয়া রান্না করতেছে। ভাইয়া, আর কতক্ষণ লাগবে? আর 20 মিনিট লাগবে, একটু ওয়েট করো। আমি হাত মুখ ধুয়ে চলে আসলাম ভাইয়ার কাছে। এখনও কেউ ঘুম থেকে ওঠে নাই। খাবার রান্না করে বসে আছি ওদের ওঠার উদ্দেশ্যে। প্রায় 30 মিনিট পর ওরা আসলো। সবাইকে খাবার দিয়ে দিলাম। খাওয়া দাওয়া করে বসে আছি। মেঘলা বলল, মেঘ, আমাকে তোমাদের দোকানে নিয়ে যাবে? একটু দেখবো। ওইখানে তো খুব কালি, আর কালি কাপড় ময়লা হয়ে যাবে। আর তার চাইতে চলো আমাদের নদীটা দেখিয়ে আনি। ঠিক আছে, চলো। যেই আমরা নদীর দিকে হাঁটা দেব, এমন সময় পেছন থেকে ভাবি বলল, মেঘ, কোথায় যাচ্ছ? এই তো ভাবি, মেঘলাকে নদী দেখিয়ে আনতে যাচ্ছি। ও আচ্ছা, যাও। তাহলে আর তাড়াতাড়ি ফিরে এসো। ঠিক আছে। এই বলে চলে আসলাম নদীর পাড়ে। দেখি একটা মাচাও তৈরি করা আছে। আমি গিয়ে বসে পড়লাম। আগে কত খেলেছি এই জায়গায়, বসে আছি এমন সময় পেছন থেকে কে যেন আমার চোখে হাত দিয়ে বলল, বল তো আমি কে? ময়না, তুই? কি রে, তুই আমাকে চিনে ফেলিস কিভাবে? তুই যখন আমাকে ধরিস আমি তো তোকে চিনি না। এমনি চিনি, তুই তো আমার বান্ধবী, তাই না? তোকে চিনবো না তো কাকে চিনবো? তা তোর বর কেমন আছে? ভালো আছে, কিন্তু একটা ভালো চাকরি নেই, কি করবে বুঝতেছি না। ও আচ্ছা, ভাইয়ার বিয়েটা হয়ে যাক, তারপর তোর বর এর সাথে কথা বলবো। দেখি কি কাজ করতে পারে, ওই কাজ বের করে দেবো নে। ঠিক আছে, তাই এই মেয়েকে? উনি হচ্ছে আমার মালিকের মেয়ে, এই প্রথম গ্রামে এসেছে, তাই ঘুরতে নিয়ে আসলাম। ও আচ্ছা, এখন আমি যাই রে, বাড়িতে অনেক কাজ আছে। ঠিক আছে, যা। ময়না চলে গেল। আমি মেঘলাকে আরও কিছুক্ষণ ঘুরিয়ে চলে আসলাম বাসায়। মেঘলা বলল, আচ্ছা মেঘ, ওই মেয়েটার সাথে কতদিন ধরে সম্পর্ক? সেই ছোট্টবেলা থেকেই আমরা বন্ধু। এখনও অন্যের ঘরে আমি কাজ করে খাই। মেয়েটা কি তোমাকে ভালোবাসে? এইসব কথা আমাদের মাঝে কখনোই হতো না, আমি আগেই মানা করে দিয়েছিলাম। ও আচ্ছা, আমার জন্য চিপস এনে দিতে পারবা? আচ্ছা, তুমি এইখানে থাকো, আমি বাজার থেকে চিপস এনে দিচ্ছি। আর আইসক্রিম আইনো। ঠিক আছে। এই বলে চলে আসলাম বাজারে। আইসক্রিম আর চিপস নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি ভাইয়া দাঁড়িয়ে আছে। কি হয়েছে ভাইয়া? তেমন কিছু না, তোর সাথে কিছু কথা আছে, এইগুলো দিয়ে আয় আমার কাছে। ঠিক আছে, তুমি এইখানে গিয়ে বসো, আমি আসতেছি। আমি আইসক্রিম আর চিপস দিয়ে চলে আসলাম ভাইয়ার কাছে। হ্যাঁ ভাইয়া, বলো। তোর কাছে 20,000 টাকা হবে? কেন? 50 জন বরযাত্রী বলে ফেলেছি, ওর বাবা তো এতজনকে খাওয়াতে পারবে না, তুই তো জানিসই। আচ্ছা ঠিক আছে, এই নাও, এই টাকাগুলো রাখো, আমি রাতে আরও কিছু টাকা দিব, ওইসব দিয়ে আইসো। ঠিক আছে। আমি চলে আসলাম রুমে। ভাবি, খুব গরম লাগতেছে নাকি? বাজারে কি কিছু ঠান্ডা জিনিস পাওয়া যাবে? কি খাবেন বলেন, আমি এনে দেই। আমার জন্য আইসক্রিম আনলেই হবে। ঠিক আছে ভাবি। আমি চলে আসলাম মতি চাচার দোকানে। আইসক্রিম নিয়ে আবার বাসায় চলে আসলাম। দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে আসলো। আজ ভাইয়ার বিয়ে। আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে। বড় করে অনুষ্ঠান না হলেও গ্রামে এর চাইতে বড় অনুষ্ঠান হয় না। খাওয়া দাওয়া শেষ করে ভাবিকে নিয়ে চলে আসলাম বাসায়। সোনালি ভাবি আর মেঘলা নতুন বউকে নিয়ে গেল। আমি, ভাইয়া আর মহিন ভাইয়া চলে আসলাম মাচায়। বসে বসে গল্প করতেছি। রাত প্রায় 3টা বেজে গেছে। সোনালি ভাবি এসে বলল, ওই মেহেদি, ঘরে যাও না কেন? মেয়েটা একা একা বসে আছে। যাচ্ছি। ভাইয়া চলে গেল। আমি, ভাবি আর মহিন ভাইয়া বসে বসে গল্প করতেছি। ভাইয়া বলল, সোনালি, চল আমরা কাল চলে যাব। আর কয়েকদিন থেকে যাও প্লিজ। আমার অফিসের কাজ কি হবে? অফিসে পর তো যেতে পারবে।
তাহলে তোমরা থাকো, আমি চলে যাই। 3 দিন পর তোমরা এসে নিয়ে যাব। ভাইয়া ভাবি যখন বলতেছে থেকে যান, সারা বছর তো কাজই করেন, আজ না হয় রেস্ট নেন। তাহলে তোমরা থাকো, আমি চলে যাই। 3 দিন পর তোমাদের এসে নিয়ে যাব। আমরা বসে বসে কথা বলতেছি, এমন সময় মেঘলা আসলো, বলল, আম্মু তোমরা ঘুমাবে কখন? এই তো এখনো। কেন, কি হয়েছে? কিছু না, অনেক রাত হয়েছে তো তাই জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, তুই ঘুমাতে যা, আমরা আসতেছি একটু পর। ঠিক আছে। সবাই ঘরে চলে গেল। আমি চলে আসলাম গ্যারেজে। এসে দেখি আব্বু ঘুমাচ্ছে, তাই আর না ডেকে আমিও আব্বুর পাশেই শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম ভাঙলো সকালে আব্বু ডাকে, মেঘ, বাজার থেকে কিছু নিয়ে আয়, ওরা এখানে কি খাবে? ঠিক আছে আব্বু, আমি বাজার থেকে মাংস আরও অনেক কিছু নিয়ে আসতেছি, তুমি দোকান বন্ধ করে বাসায় চলে যাও। তুই আয়, তোর সাথে একবারে যাব। ঠিক আছে। আমি চলে আসলাম বাজারে, কিছু সবজি মাংস নিয়ে চলে আসলাম দোকানে। আব্বুকে নিয়ে চলে আসলাম বাসায়। গিয়ে দেখি নতুন ভাবি রান্না করতেছে। আরে ভাবি, আপনি রান্না করছেন কেন? আমি রান্না করব না তো কে রান্না করবে শুনি? কেন, আমি আর ভাইয়া আছি, আপনি ওঠেন। না, তুমি যাও, গিয়ে ফ্রেশ হয়ে আসো, খাবার দিচ্ছি তোমাদের। ঠিক আছে ভাবি। আমি চলে আসলাম ঘরে। এসে দেখি মেঘলা ঘুমাচ্ছে, তাই আর ডাক না দিয়ে চলে আসলাম বাইরে। এসে দেখি সবাই খেতে বসেছে। মহিন ভাইয়া, মেঘলা খাবে না? এখনো উঠে নাই, পরে খাবে নে। আমরা সবাই বসে আছি। ভাইয়া বলল, মেঘ, তোর সাথে কিছু কথা আছে, এইদিকে আয়। আমি ভাইয়ার কাছে যেতে চাই, আমাকে একটু দূরে নিয়ে বলল, কাল একটা বড় মিশন আছে, তোকে যেতে হবে। ঠিক আছে ভাইয়া, আমি আজকে রাতেই চলে যাব। এই বলে চলে আসলাম আমার রুমে। শুয়ে শুয়ে ফোন টিপতেছি, কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম ভাঙলো মেঘলার ডাকে। এই মেঘ, ওঠো, তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। হ্যাঁ উঠতেছি। আমি উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম বাইরে। এসে দেখি ভাইয়া ভাবি মেঘলা দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তোমরা কোথায় যাবে? সামনে একটু গ্রাম ঘুরে দেখবো। ও আচ্ছা, চলো তাহলে। আমি সবাইকে নিয়ে ঘুরতে লাগলাম। ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম বাসায়। বিকালে খাওয়া দাওয়া করে চলে আসলাম রুমে। একটু পর ভাইয়া আসলো, বলল, মেঘ, এখন চলে যাও, রাতে মিশন আছে। ঠিক আছে ভাইয়া। আমি বেরিয়ে পড়লাম সবাইকে বলে। সন্ধ্যা 7টায় চলে আসলাম শহরে আমাদের আস্তানায়। এসে সব কিছু রেডি করে চলে আসলাম মিশনে। যেই জায়গা হবে সেই জায়গায়। তুষার, কয়টায় আসার কথা ছিল ওদের? ভাই রাত 11টায় ঠিক এই জায়গায় থাকবে বলেছে। ও আচ্ছা, আর তো 2 মিনিট রয়েছে, তাই না? হুঁ ভাই, এই তো ভাই গাড়ি দেখা যাচ্ছে, প্রায় কাছাকাছি চলে এসেছে। আমি গাড়ির 4 চাকায় গুলি করলাম। গাড়ি উল্টে পড়ে আগুন ধরে গেল। পেছনের গাড়িগুলা যখনই চলে যেতে যাবে অমনি আমি সব গাড়ির চাকায় গুলি করে দিলাম। গাড়ি ওইখানেই থেমে গেল। আমরা সবাই চলে আসলাম গাড়ির কাছে। গাড়ির কাছে আসতেই গুলি মারতে লাগলো আমাদের ওপরে। আমরা পাল্টা গুলি মারতে লাগলাম তাদের ওপর। 1 ঘন্টা গোলাগুলি করার পরে আমাদের দলের 2 জনের হাতে আর পায়ে গুলি লেগেছে। তুষার, তুই ওদেরকে নিয়ে হাসপাতালে যা, আমি আসতেছি এই চেলাগুলোদের পুলিশের হাতে ধরিয়ে। ঠিক আছে ভাই। তুষার চলে গেল। আমি ওদেরকে পুলিশের হাতে দিয়ে চলে আসলাম হাসপাতালে। এসে দেখি ওদের ব্যান্ডেজ করে দিয়েছে হাতে আর পায়ে। তুষার, ওদেরকে নিয়ে চলে যা, আমি বাসায় চলে যাব এখন। ঠিক আছে ভাই, আমরা তাহলে এক্ষুনি চলে যাই। তুষার চলে গেল। আমিও চলে আসলাম বাসায়। দরজা খুলে চলে গেলাম ভেতরে। ফ্রেশ হয়ে চলে আসলাম রুমে। কখন যে ঘুমিয়ে গেছি খেয়াল নেই। ঘুম থেকে উঠলাম, ফোনের রিংটন। স্ক্রিনে তাকিয়ে দেখি ভাইয়া ফোন দিয়েছে। কিরে, মিশন কেমন হয়েছে? হ্যালো ভাইয়া। ভালো ভাইয়া, আমি কি চলে আসবো নাকি আপনারা চলে আসতে পারবেন? তুমি চলে আসো আজকে বিকালের ট্রেনে। ঠিক আছে ভাইয়া। আমি চলে আসলাম নিচে, খাওয়া দাওয়া করে বসে আছি। দেখতে দেখতে বিকেলে আসলাম। আমি চলে আসলাম স্টেশনে। একটা ট্রেনের টিকিট কেটে বসে আছি। কিছুক্ষণ পর ট্রেন আসলো। আমি ট্রেনে উঠে পড়লাম। 2 ঘন্টা পর ট্রেন আমাদের স্টেশনে আসলো। আমি ট্রেন থেকে নেমে চলে আসলাম গ্রামে। হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি, এমন সময় পেছন থেকে কে যেন ডাক দিল। তাকিয়ে দেখি মহিন ভাইয়া।
ভাইয়া কোথায় গিয়েছিলে? এই তো বাজারে গেছিলাম। তা কখন আসলি? এই তো মাত্র আসলাম। আমি আর ভাইয়া বাসার দিকে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে নিলাম, খাওয়া দাওয়া করে বসে আছি। ভাবি এসে বলল, মেঘ তুমি কাল সারা রাত কোথায় ছিলে? তোমাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। কেন ভাবি, হঠাৎ দেবরের প্রয়োজন হলো কেন? না এমনি, চলো তোমাকে খাবার বেড়ে দিই। ঠিক আছে। আমি ভাবির সাথে চলে আসলাম ঘরে। ভাবি আমাকে খাবার বেড়ে দিল। আমি খাওয়া দাওয়া করে বসে আছি। ভাইয়া এসে বলল, মেঘ, তোরা এখান থেকে কবে চলে যাবি? এই তো ভাইয়া কাল চলে যাব। কেন? এমনি, চল তো আমার সাথে একটু গ্যারেজে যাব। আমি ভাইয়ার সাথে চলে আসলাম গ্যারেজে। গ্যারেজে এসে সব কিছু গোছাতে লাগলাম, কারণ সব কিছুই এলোমেলো হয়ে আছে। গোছানো শেষ করে চলে আসলাম বাসায়। আমি যেতেই মেঘলা বলল, মেঘ, তোমার হাতে কি হয়েছে? আমার হাত ঘুরিয়ে দেখি আমার হাতে রক্ত জমে আছে। কারণ কাল মিশনের সময় একটা গুলি আমার হাতে হালকা একটু লেগে চলে গেছে, তাই তেমন কিছু হয়নি। কিছু না মেঘলা, এমনিতেই কাল রাস্তায় পড়ে গিয়েছিলাম, তাই তো। ও আচ্ছা। পরের দিন চলে আসলাম ঢাকায়। দেখতে দেখতে কেটে গেল আরও 5টি বছর। আজ আমার শহরে 3টা বাড়ি, 2টা অফিস, আরও অনেক কিছু হয়েছে। রুমে শুয়ে আছি, এমন সময় মেঘলা এসে বলল, মেঘ, তোমার সাথে আমার কিছু কথা আছে, চলো একটু ছাদে যাই। কি কথা, এখানে বলো। মেঘলা তার পেছন থেকে হাত বের করে একটা গোলাপ তার হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে বলল, মেঘ, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমার প্রপোজ একসেপ্ট করো, না হয় আমি মরে যাব। মেঘলা পাগলামি করো না, আমি তোমার আব্বু আম্মুকে কষ্ট দিতে পারবো না। যদি চাও তাহলে তোমার আব্বু আম্মুর কাছে সরাসরি আমাদের বিয়ের কথা বলো। আমি ভালোবাসা এইসব বিশ্বাস করি না, তাই আমার কাছে ভালোবাসা নিতে এসো না। ঠিক আছে, আমি আর ভালোবাসা চাইবো না। আমি আম্মু আব্বুকে গিয়ে বলতেছি আমাদের বিয়ের কথা। এই বলে মেঘলা চলে গেল। চলুন শুনে আসি কি বলতেছে। আব্বু, আব্বু, তোমার কাছে আজকে একটা বড় জিনিস চাইবো, দিবে আমাকে? মেঘলামা, তুই যা চাইছিস আমি তোর সব কিছুই পূর্ণ করেছি। আশা করি এই আশাটাও পূর্ণ করব। বল তুই কি চাস? আব্বু, আমি মেঘকে খুব ভালোবাসি, প্লিজ মেঘ আর আমাকে বিয়ে দিয়ে দাও। মেঘলা, আমি তোকে কখনো কোনো কিছুতে না করি নাই, তাই আজও মানা করব না। কিন্তু তুই একটু ভেবে দেখ, সারা জীবনে একজনের সাথে কাটাতে হবে, একটা ভালো মানুষ সাথে। তোর যদি মেঘকে পছন্দ হয় তাহলে আমি মেঘের সাথেই তোর বিয়ে দিব, তুই কোনো চিন্তা করিস না। ধন্যবাদ আব্বু, তুমি আমার সেরা আব্বু, পৃথিবীর চাইতে সব থেকে সেরা। যখন যা চাইছি তাই দিয়ে দিছো। আচ্ছা আব্বু, মেঘ কি কাজ করে? মেঘকে একটা গ্যারেজ খুলে দিয়েছিলাম, ওইটা কাজ করতেছে। এখন মাসে 5-6 লাখ টাকা ইনকাম হয়। তাতেই চলবে আব্বু, আমার বেশি কিছু চাই না। প্রিয় মানুষের সাথে দুবেলা দুমুঠো ভাত খেয়ে থাকতে পারলেই চলবে। আচ্ছা, তোর যেটা ইচ্ছা। এখন বল, কবে তোদের বিয়ের তারিখ ঠিক করব? আমি কিছু জানি না আব্বু, মেঘকে ডেকে আনি, তুমি ওর সাথে কথা বলো। ঠিক আছে, যা তুই ডেকে আন, আমি তোর আম্মুকে বলতেছি তোদের কথা। মেঘলা চলে আসলো আমার রুমে, এসে বলল, মেঘ, তোমাকে আব্বু ডাকতেছে, বলছে এখনই যাওয়ার জন্য। ঠিক আছে তুমি যাও, আমি আসতেছি। মেঘলা চলে গেল। আমি সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলাম। দেখি ভাইয়া সোফায় বসে টিভি দেখছে। আমি ভাইয়ার কাছে যেতেই ভাইয়া বলল, মেঘ, তোমার বিয়ে ঠিক করেছে। তুমি কি এখন বিয়ে করবে না, নাকি আরো পরে বিয়ে করবে? ভাইয়া কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ বলো। আচ্ছা, আমার বিয়ে কার সাথে ঠিক করেছেন, আর সে দেখতে কেমন? সে দেখতে মাশাআল্লাহ আমার মেয়ের মতো। কেন, আমার মেয়েকে তোমার পছন্দ হয় না? না ভাই, আমি তো তা বলি নাই। মেঘলা দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। মেঘলাকে যে দেখবে সেই তার প্রেমে পড়ে যাবে। মেঘলা শোন কি বলে মেঘ। আচ্ছা মেঘ, এখন বল মেঘলাকে কেমন লাগে তোমার? ভালোই লাগে, কিন্তু আমার একটা কথা আছে ভাইয়া। হ্যাঁ বল। মেঘলা অনেক ছেলেদের সাথেই ঘোরাফেরা করে। ছেলেরা মেঘলার গায়ে হাত দেয়। আমি কিছু বলতে পারি না, কারণ মেঘলা বলেছে
ওরা তার ফ্রেন্ড। এখন আপনি যা ভালো বোঝেন তাই করেন। মেঘলা, এসব কি শুনতেছি? আমি তোমার কাছ থেকে এমনটা আশা করি নাই। তুমি যা চাইছো আমি তোমাকে তাই দিয়েছি, কোনো দিক থেকে কোনো কিছুর কমতি দিই নাই। আব্বু প্লিজ আমাকে মাফ করে দেন। আমি আর কোনো ছেলের সাথে ঘেঁষাঘেঁষি করব না, কারোর সাথে কথা বলবো না। আমার কাছে মাপ না চেয়ে মেঘের কাছে মাপ চাও, কারণ মেঘই তোর ভবিষ্যৎ। মেঘ প্লিজ আমার মেয়েটাকে ক্ষমা করে দাও। ভাইয়া, আপনার কথায় শুধু মাফ করে দিলাম। আচ্ছা ভাই, আমি এখন রুমে যাই, একটা কাজ আছে। ওই তোমার সাথে একটা কথা আছে, এখানে বস মেঘলা, তুই তোর রুমে যা। বিয়ের বিষয়ে রাতে খাওয়ার সময় কথা বলবো। ঠিক আছে আব্বু। মেঘলা চলে গেল, আমি বসে আছি। ভাইয়া বলেন, কি বলবেন? মেঘ, কাল তোমাকে মাননীয় প্রধানমন্ত্রী প্রাইজ দেবে, ওইটা তুমি সারা জীবন বসে বসে খেতে পাবে, তবুও শেষ হবে না। আর কাল একটা বড় মিশন আছে, আমিও যাব তোমার সাথে। আপনার যেতে হবে না, আমি 15 জন স্নাইপার শুটার রেডি করেছি, ওরা খুব দক্ষভাবেই কাজ করে। ঠিক আছে, তা তোমার পুরো সেফটি নিয়েছো? কারণ আমার মেয়ের ভবিষ্যৎ তুমি, তোমাকে না পেলে হয়তো আমার মেয়েটা পাগল হয়ে যাবে। ভাইয়া, আপনি কোনো চিন্তা করবেন না, ইনশাআল্লাহ এই 7 বছরে কোনো মিশন আমরা হারি নাই, আজও হারবো না। এই বলে চলে আসলাম আমার রুমে। এসে দেখি মেঘলা আমার রুমে শুয়ে আছে। কি ব্যাপার মেঘলা, তুমি এখানে শুয়ে আছো কেন? কেন, আমি কি আমার বরের রুমে আসতে পারি না, নাকি আসাটা মানা? মানা হতে যাবে কেন? তুমি এসেছো, ভালো করেছো। তাই এখন তোমার রুমে যাও তুমি। না, যাব না, এখানেই থাকবো। এই বলে মেঘলা বালিশের নিচ থেকে কি যেন নিল। মেঘলার হাতে নিতেই আমি বললাম, প্লিজ মেঘলা, এটা রেখে যাও, এটা থেকে গুলি বের হতে পারে। এটা তো পাতলা কেন? আর তুমি কেন খেলনা পিস্তল দেখিয়ে বলতেছো এটাতে গুলি বের হতে পারে? দেখি তো গুলি বের হয় কি না। এই বলে স্টিকারে চাপ দিল। যে আমি পিস্তলটা ধরতে যাব, অমনি আমার হাতে গুলি লেগে গেল। আমি নিচে বসে পড়লাম, হাত থেকে প্রচুর রক্ত বের হচ্ছে। মেঘলা দৌড়ে এসে বলল, কি হয়েছে মেঘ, আর তোমার হাত থেকে রক্ত পড়ছে কেন? তোমাকে মানা করেছিলাম না পিস্তলটা রেখে দিতে, তুমি কেন স্টিকারে চাপ দিলে? গুলির আওয়াজ শুনে ভাইয়া ভাবি দুজনে আমার রুমে চলে আসলো। ভাইয়া আমাকে দেখে বলল, মেঘ, গুলির আওয়াজ কোথা থেকে আসলো? আর তোমার হাত থেকে রক্ত পড়তেছে কেন এত? বালিশের নিচে রেখেছিলাম, আমি জানতাম না মেঘলা যে আমার ঘরে আসবে। জানলে তো আমি খুব আগেই সরিয়ে ফেলতাম। আমি মানা করা সত্ত্বেও স্টিকারে চাপ দিয়েছে। আমি যেই ধরতে যাব, অমনি আমার হাতে গুলি লেগেছে। আব্বু, আমি মেঘের হাতে গুলি মেরেছি, প্লিজ মেঘকে হাসপাতালে নিয়ে যাও, ওর হাত থেকে অনেক রক্ত পড়তেছে। গুলি মেরে আবার বলতেছিস এখন হাসপাতালে নিয়ে যেতে হবে? আর মেঘ, তুমি এটা ঘরে রেখেছো কেন? প্লিজ ভাইয়া, মেঘলাকে আর বকবেন না। মেঘলা তো জানে না এটা আসল পিস্তল, জানলে তো আর গুলি মারতো না। আমরা চলে আসলাম হাসপাতালে, হাতে ব্যান্ডেজ করে কিছু ঔষধ নিয়ে চলে আসলাম বাসায়। মেঘলা দেখি এখন আমার রুমে বসে আছে। কি ব্যাপার মেঘলা, মন খারাপ করতেছো কেন? কি ব্যাপার মেঘলা, মন খারাপ করছো কেন? এই তো দেখো, হাতে ব্যান্ডেজ, আমার আর কিচ্ছু হবে না। মেঘলা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আরে পাগলি, কান্না করছো কেন? কিছু হয় নাই তো আমার। তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। মেঘলা চলে গেল নিচে। আমি পিস্তলটা ডয়ারে রেখে দিলাম, কারণ যে কোনো সময় মেঘলা আবার যে কোনো কাণ্ড করে ফেলতে পারে। মেঘলার ওপর বিশ্বাস নেই। কিছুক্ষণ পর মেঘলা আসলো, আমায় যেন খাবার খাইয়ে বলল, আচ্ছা, তোমার কাছে এই পিস্তলটা কোথা থেকে আসলো, আর তুমি কি কাজ করো, সত্যি করে বলবা। আমার একটা গ্যারেজ আছে, তুমি তো জানোই, আর ছোটোখাটো একটা কোম্পানি আছে। ভাইয়ার কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে ওই কোম্পানিটা খুলেছি। এখন ইনশাআল্লাহ ভালো চলতেছে। ও আচ্ছা, এখন তুমি শুয়ে থাকো, আমি তোমাকে বিকালে ডেকে দিব। তুমি যাও, বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিও, আমার একটা কাজ আছে, ওইটা শেষ করব। তুমি কি কাজ করো আমি দেখব, আমাকে দেখাবা? আচ্ছা, তাহলে তুমি দরজাটা লাগিয়ে দিয়ে আসো, আমি তোমাকে দেখাচ্ছি আমি কি কাজ করি।
মেঘলা দরজাটা লাগিয়ে দিয়ে আসলো। আমি ল্যাপটপটা নিয়ে বসলাম, বাম হাতে ল্যাপটপ টাইপ করতেছি। ফোন দিলাম তুবাকে। তুবা হচ্ছে বিজনেসম্যান শরীফ চৌধুরীর একমাত্র মেয়ে। শরীফ চৌধুরীর সব বিজনেস এখন তুবাই দেখে। হ্যালো তুবা। হাই মেঘ, কেমন আছো? অনেক দিন পর তোমার সাথে কথা হলো। এই তো ভালো আছি। তা তোমার অফিস কেমন চলছে? আলহামদুলিল্লাহ, ভালো চলতেছে। আমার আরও কিন্তু কাপড় লাগবে। ওই কাপড়টা যেটা সবার প্রথমে নিয়েছিলাম, ওটা আমার 2 লক্ষ গজ হলেই চলবে। আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি। ঠিক আছে, এই বলে ফোনটা কেটে দিলাম। মেঘলা, মেয়েটা দেখতে অনেক সুন্দর না? কুত্তা, বিলাই, বনহাতি, বাঘের বাচ্চা, শিয়ালের নাতি, আমাকে রেখে তুই কিনা ওই মেয়ের প্রশংসা করতেছিস? তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি। না, এই বলে মেঘলা আমার উপর উঠে বসলো। আমি মেঘলাকে বললাম, প্লিজ মেঘলা, নিচে নামো, আমার হাতে ব্যথা পাবো। কোনো কথাই শুনতেছে না। আস্তে আস্তে মেঘলা ঠোঁট জোড়া কামড়ে ধরলো। ব্যথার জ্বালায় আমি কিছু বলতেও পারছি না। মেঘলা, মেঘলা ছাড়ো, খুব ব্যথা পাচ্ছি তো। আজ তোকে আমি দেখ কি করি। এসব কথা বলতেছে মেঘলা। আমি মেঘলাকে নিচে ফেলে মেঘলার উপরে বসলাম। মেঘলার ঠোঁট জোড়া আমার দখলে করে নিলাম। কি ব্যাপার পাখি, এখন কোথায় যাবে? এখন তো তুমি আমার হাতে বন্দি। এখন আমি তোমাকে দেখো কি করি। এই বলে মেঘলার ঠোঁট জোড়া আমার দখলে করে নিলাম। যা ভেবেছিলাম তার থেকে কম নয়। মেঘলার ঠোঁট খুবই মিষ্টি। প্রায় 30 মিনিট পর মেঘলার ঠোঁট জোড়া ছাড়ালাম। আচ্ছা মেঘলা, তুমি তোমার ঠোঁটে কি লিপস্টিক লাগাও যে তোমার ঠোঁট এত মিষ্টি? ওই তো একটা মেরি লিপস্টিক আছে, ওইটা লাগাই, আর কিছুই লাগাই না। আচ্ছা, তুমি কবে বিয়ে করবে আমাকে বলো? আমি তো আজকে বিয়ে করতে চাই তোমাকে। তুমি জানো এখন কি করবে? আচ্ছা, আমি ভাইয়ার সাথে কথা বলি, দেখি ভাইয়া কি বলে। হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজে আমাদের দুজনের ঘোর কাটলো। আমি মেঘলার ওপর থেকে উঠে পড়লাম। মেঘলা গিয়ে দরজা খুলে দিল। ভাবি এসে বলল, মেঘ, এই শরবতটা খেয়ে নাও। আমি শরবতটা খেয়ে বললাম, ভাবি ভাইয়া কোথায়? তোমার ভাইয়ের নিচে আছে, যাও। আমি চলে আসলাম নিচে ভাইয়ার কাছে। ভাইয়া, কিছু কথা ছিল। হ্যাঁ মেঘ, বলো কি বলবে? ভাইয়া, মেঘলা চাচ্ছে আমাদের এই বিয়েটা দিয়ে দিতেন। এখন আপনি কি বলেন? আমি তোমার আব্বুর সাথে কথা বলে দেখি তোমার আব্বু কি বলে। ঠিক আছে ভাইয়া। হঠাৎ আমার ফোন বাজতে লাগলো। তাকিয়ে দেখি আব্বু ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করে বললাম, আব্বু কেমন আছো? ভালো আছি মেঘ, তুই কেমন আছিস? আর তো বাড়িতে আসলি না। সেই গত মাসে একবার এসেছিলি। তোর ভাবিও বলছে আসার জন্য, একবার এসে ঘুরে যা। জি আব্বু, আসবো 3 দিন পর। সবাইকে নিয়ে এই নাও, কথা বলো ভাইয়ার সাথে। কেমন আছো মাহিম? আচ্ছা, ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি, কিন্তু বেয়াই মানে বুঝলাম না। 3 দিন পর তো আসতেছি, তারপর আপনাকে সবই বলবো। ফোনে তো আর সবকিছু বলা যায় না, তাই না? ঠিক আছে। আমি আব্বুর সাথে আরও কিছুক্ষণ কথা বললাম। কথা বলা শেষ করে ফোনটা কেটে দিলাম। ফোন কেটে বসে আছি, এমন সময় মেঘলা আসলো। বলল, আব্বু, আমি মেঘকে নিয়ে একটু বাইরে যেতে চাই। এখন যাওয়া যাবে না, মেঘের হাত ভালো না, কাল যাবি। কিছু জিনিস কিনবো সবার জন্য। সবার জন্য? কার জন্য? মেঘের পরিবারের জন্য আর আমার পরিবারের জন্য। সোমবারে মেঘের বাসায় বিয়ের কথা বলতে। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি উপরে যাই তাহলে। ঠিক আছে, যাও। আমি চলে আসলাম আমার রুমে। মেঘলাও আসলো আমার পিছু পিছু। দরজা লাগিয়ে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরলো। কি ব্যাপার মেঘলা, আজকে এত রোমান্টিক লাগছে কেন তোমাকে? তোমাকে পেয়েছি তো রোমান্টিক হব না? রোমান্টিক তো হতেই হবে আমাকে। চলো তাহলে আর একটু রোমান্টিক বানিয়ে দেই তোমাকে।
ঠিক আছে, দেখি আমার বরটা কেমন রোমান্টিক বানাতে পারে আমাকে। আমি মেঘলাকে জড়িয়ে ধরলাম, আস্তে আস্তে তার গালে ঠোঁটে কিস করতে লাগলাম। মেঘলা বলল, প্লিজ মেঘ, যাই করো না কেন ওইসব এখন করতে আমাকে বাধ্য করো না। তুমি কোনো চিন্তা করো না, আমি ওইসব করব না এখন। আমি মেঘলাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিলাম। আস্তে আস্তে তার সমস্ত দেহে কিস করতে লাগলাম। আমি আর পারছি না, তাই মেঘলাকে ছেড়ে দিলাম, কারণ যে কোনো সময় নিজের কন্ট্রোল হারিয়ে ফেলতে পারি। উঠে যাওয়াতে মেঘলা বলল, কি হয়েছে মেঘ, উঠে গেলে কেন? আমি আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবো না যদি আরেকটু থাকি। সমস্যা নাই, কিন্তু না মেঘলা, আমি এখন যদি তোমার সাথে এইসব করি তাহলে এটা ধর্ষণ হবে। বিয়ের পর করব, কয়েকটা দিন ওয়েট করো। দেখতে দেখতে 3 দিন চলে গেল। আজকে আমরা গ্রামে যাব, সব কিছু কেনাকাটা হয়ে গেছে। সকালে নাস্তা করেই বেরিয়ে পড়লাম গ্রামের উদ্দেশ্যে। গ্রামে আস্তে আস্তে 12টা বেজে গেল। আমি চলে আসলাম পুকুরে গোসল করে। বাসায় আসতেই মেঘলা বলল, কোথায় গিয়েছিলে? পুকুরে গিয়েছিলাম গোসল করতে। ও আচ্ছা, যাও ফ্রেশ হয়ে আসো, খাবার খাবে। আমি পোশাক চেঞ্জ করে চলে আসলাম ঘরে। সবাই খাবার খেতে বসে গেছে। আমি আমার ভাইয়ার মেয়েকে নিয়ে বসে পড়লাম। জুলি, তুমি কি খাবে? ভাইয়ার মেয়ের বয়স 5 বছর চলতেছে, কথা বলতে পারে। মাছ খাবো, ভাত খাবো, সব খাবো, সব। জুলির কথা শুনে সবাই হাসতে লাগলো। তুমি সব খেতে পারবে? পারবো। খাওয়া দাওয়া শেষ করে বসে আছি। ভাইয়া বলল, মেঘ, তোমার আব্বু কোথায়? আব্বু তো মনে হয় গ্যারেজে গেছে, চলেন নিয়ে যাই। ঠিক আছে, চলো। আমি ভাইয়াকে নিয়ে চলে আসলাম গ্যারেজে। আব্বু, ভাইয়া তোমাকে কিছু। মাইম বলো। বেয়াই, আমি চাইছিলাম আপনার ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দিতে, এখন আপনি কি বলেন? তোমার মেয়ে কি আমাদের এই ভাঙা ঘরে থাকতে পারবে? ইনশাল্লাহ পারবে। মেঘের যদি পছন্দ থাকে তাহলে আমাদের কিছু বলার নেই। বিয়ের দিন তারিখ ঠিক করতে পারেন। সব কিছুই নিয়ে এসেছি, এখন চাইতেছি এই শুক্রবারে বিয়েটা দিয়ে দিতে। কোনো অনুষ্ঠান না করেই আর 4 দিনে সব রেডি করবে কিভাবে? এইসব নিয়ে চিন্তা করতে হবে না, বাড়ি সাজানো শুরু হয়ে গেছে। দেখতে দেখতে আমাদের বিয়ের দিনটাও চলে আসলো। বেশি কিছু আয়োজন হয়নি। আমার বড় ভাইয়ের বিয়ে যেইভাবে হয়েছে ওইভাবেই বিয়ে হয়েছে আমাদের। কিছুক্ষণ পর কাজী আসলো। কাজী বিয়ে পড়িয়ে চলে গেল। আমি মেঘলাকে নিয়ে আমাদের বাসায় চলে আসলাম। ভাবি আরও গ্রামের লোক অনেকজন মিলে মেঘলাকে ভিতরে নিয়ে গেল। আমি ভাইয়া বাইরে দাঁড়িয়ে আছি। ভাইয়া বলল, মেঘলা মাশাআল্লাহ খুব সুন্দর, তোর সাথে মেঘলার মানিয়েছে। এই নে, আমার সামর্থ্য অনুযায়ী তোকে একটা গিফট দিলাম। ভাইয়া এইসবের কি দরকার ছিল? এগুলো না দিলেও তো পারতে। তুই রাখতো। আমি আর ভাইয়া কথা বলতেছি, একটু পর ভাবি আসলো। বলল, মেঘ, এখন তো বিয়ে করেই ফেলেছো, এখন তো আর আমাকে ফুচকা ঝালমুড়ি খাওয়াবে না, তাই না? কেন খাওয়াবো না ভাবি? আপনি যেমন এই বাড়ির বউ, মেঘলাও তেমন এই বাড়ির বউ। দুজনের সমান অধিকার আছে খাওয়ার। বাহ, দেবর দেখি কথা শিখে গেছে। আচ্ছা দেবরজি, মাত্র তো 10টা বাজে, ঘরে যাবে কখন? আরও পরে যাব। সামনের দিকে তাকিয়ে দেখি মেঘলা আসতেছে। ভাবি বলল, কি ব্যাপার মেঘ, তোমার বউ দেখি বাসর ঘর রেখেই চলে আসছে। আমি জানবো কিভাবে? মেঘলা আমাদের সামনে এসে বলল, এই যে মিস্টার, কয়টা বাজে, ঘরে যাবেন কখন? আমি ঘড়িটা দেখিয়ে বললাম, তুমি নিজেই দেখে নাও কয়টা বাজে। কি, মাত্র 10টা 21 বাজে? জি ম্যাডাম, মাত্র 10টা বাজে। তুমি ঘরে যাও, আমি ভাবি আর ভাইয়ার সাথে কথা বলে আসতেছি। 1টা বাজে। আমি ঘরে একা একা কি করব? তার চাইতে ভালো হবে তোমাদের সাথে গল্প করি, পরে একসাথে ঘরে যাব। ঠিক বলেছো, এখানে বসো, গল্প করি সবাই। আমরা সবাই গল্প করতে লাগলাম। কখন যে রাত 1টা বেজে গেছে খেয়াল নেই। মেঘলা বলল, এই মেঘ উঠো, আমার খুব ঘুম পাইছে। আচ্ছা ভাবি, এখন যাই তাহলে। আমাদের পাওনাটা দিয়ে যাও। আপনাদের পাওনা কত? বেশি না, 5000 দিলেই হবে।
আমি ভাবিকে টাকা দিয়ে চলে আসলাম রুমে। ঘরে আসতেই মেঘলা আমার পা ধরে সালাম করলো। আমি মেঘলাকে বুকের সাথে চেপে ধরলাম। মেঘলা, তোমার অজু আছে? মাত্র করে আসলাম। চলো 2 রাকাত নফল নামাজ পড়ে নেই, তারপর আমরা নতুন জীবন শুরু করি। ঠিক আছে চলো। দুইজনে নামাজ পড়ে নিলাম। মেঘলা খাটের ওপর বসে পড়ল। আমি মেঘলার কাছে গিয়ে মেঘলার দিনমোহরের টাকা দিয়ে দিলাম। মেঘলা বলল, এগুলো তোমার কাছে রেখে দাও। না, এই টাকায় আমার কোনো হক নেই, সব তোমার টাকা। মেঘলা টাকাগুলো বালিশের নিচে রেখে দিল। টেবিল থেকে 1 গ্লাস দুধ এনে দিল। আমি অর্ধেক খেয়ে বাকি অর্ধেক মেঘলাকে দিলাম। মেঘলা খেয়ে নিল। মেঘলা, এখন তাহলে শুরু করি? ওয়েট, আমি এগুলো খুলে আসি। মেঘলা শাড়ি খুলে রেখে দিল। আমি মেঘলাকে জড়িয়ে ধরলাম। আস্তে আস্তে তার সমস্ত দেহে চুমু খেতে লাগলাম। মেয়েদের ঠোঁট এত মিষ্টি হয় আমি জানতাম না। বাকিটা না হয় ইতিহাস হয়েই থাক। যদি বলি তাহলে আমার বউ শরম পাবে। সবাই দোয়া করবেন আমাদের যাতে ডুয়েট বেবি হয়। আজ গল্পটা এইখানেই শেষ করলাম।